গানা শুরু কর, আমি বাজাচ্ছি। আমি তো শুরু করলাম। কর, আলাপ পুরোটা কর। कोयलिया कूक सुनावे, हाँ कोयलिया कूक सुनावे। धत्ता करता धिन ता करता धिन ता करता ता करता गदि करता धा धा धति धा धा धति धा धा कोयलिया कूक सुनावे, हाँ कोयलिया कूक सुनावे, सखी रे मैं कबीर सतावे, उन बिन कछु न सुहावे, निसी अंधियारी करे, बिजली चमक जिया मोरा आवे, हाँ कोयलिया कूक सुनावे, कोयलिया कूक सुनावे। इतनी विनती मोरी उनसे कहीं हो जाए, इतनी विनती मोरी पिया से कहीं हो जाए, उन बिन जियारा कसही जाए, सनत कहत रियाली मोरा सैया घर आवे, कोयलिया कूक सुनावे, कोयलिया कूक सुनावे, कूक सुनावे, कूक सुनावे। এখান থেকে কোনো একটা হিন্দি গান তাদের মনে পড়ছে বা যে কোনো বাংলা গানও হতে পারে। मैया रे का करे यशोदा मैया, बड़ा नटखट है रे कृष्ण कन्हैया, का करे यशोदा मैया, बड़ा नटखट है रे कृष्ण कन्हैया, का करे यशोदा मैया, मैया रे का करे यशोदा मैया। শুরু করি কুছ তো লোগ কহেঙ্গে এই এপিসোডের পরে। হ্যাঁ, ছোড়ো বেকার কি বাত, বেকার কি বাত। হ্যাঁ, আমরা আমাদের কথা বলে যাব, লোকে যা বুঝবে বুঝবে। কেননা আমার দেখ, আমাদের তোদের সাথে আড্ডা মারা মানে হচ্ছে আমার একটা বাহানা, যেটা বলছিলাম না অফ দ্য ক্যামেরা, যে তোরা তো এমনি ডাকলে আমার বাড়িতে আসবি না। কি রে, হ্যাঁ হাসছিস তো? এখন চাটা খাইয়ে তোদের বেশ আদর যত্ন করে আমার এই ঠান্ডা ঘরে এনে একটু তোদের কথা শোনা। আর এটাও তো তোমারই ঘর, মানে তোমারই তো বাড়ি এটা প্রায় বলতে গেলে, এখন যা হয়েছে। হ্যাঁ, থ্যাঙ্কস টু আমার অত্যন্ত প্রিয় ভাই সুমন, ওর এই জায়গাটা আর্টিজম স্টুডিও এত ভালো, ওরা এত সাপোর্ট করছে যে ওরা এই সাপোর্টটা না করলে আমি এই এপিসোডগুলো করতেই পারতাম না ডেফিনেটলি। অ্যান্ড মানে হি হ্যাজ বিন আ ফ্যান অফ ব্রাদার ফর লং টাইম। এবং সেটা অনেকে বলে না ফ্যান, হ্যাঁ, কিন্তু কাজের সময় তাদের পাত্তা পাওয়া যায় না। এই কয়েকজন যাদের পাত্তা পাওয়া যায় তাদের মধ্যে এই সুমন একজন।
যাই হোক, এবার একটু কাজের কথায় আসি। কাজের কথা। কাজের কথার মধ্যে প্রথম যেটা আমি একটু ছোট্ট করে, তোরা অনেক এপিসোডে এটা বলেছিস, যে তোদের দুজনের শিক্ষাটা একটু বল আমাকে, এটা একটু শুনি। তোর তুই বল। আর আরেকটা কথা, এটা হচ্ছে সোশিও মিউজিক্যাল পডকাস্ট। ওকে। হ্যাঁ, সোশিও পলিটিক্যাল, Wow. সোশিও মিউজিক্যাল, বিকজ উইদাউট সোসাইটি উই মিউজিশিয়ানস আর নাথিং। অ্যাবসলিউটলি। আমরা কতটা কনসার্ন, কতটা যা ঘটছে চারিদিকে সেটা আমাদের গান বাজনায় কতটা ইম্প্যাক্ট করে, গান বাজনা করার সময় কতটা তোদের সেটা ভাবায়, রেন্ডিশনের সময় বা তোরা যখন কম্পোজ করছিস আশেপাশের ঘটনা তোদের কতখানি ইনফ্লুয়েন্স কিন্তু করে, সোশ্যালি যাই হোক না কেন সেটা সে তো রাজনীতি যুক্ত থাকে। সেটা তোরা বলবি। হ্যাঁ। তো বলবি, অনেকে ম্যাক্সিমাম লোকই বলে যে রাজনীতি যুক্ত। মানে আমি পার্টির কথা বলছি না, রাজনীতি না থাকলে মানে সব জায়গায় না, হ্যাঁ এটাই তো, অনেকে বলে আমি মানে আমি খুব professional politics পলিটিক্যাল, নয়, কিন্তু হ্যাঁ। বাট আমি ভোট দিচ্ছি। হ্যাঁ। ঠিক কি করে হয়? আমাকে একজন বলেছিল নাথিং ইজ অ্যাপলিটিক্যাল। অ্যাবসলিউটলি, কিন্তু গিয়ে আবার ভোট দিচ্ছে। ঠিকই। তো ভোট দেওয়া মানেই তো তুমি পলিটিক্যাল হয়ে গেলে, তাই না? তোমার তো যাই হোক, পন্থা রয়েছে একটা। হ্যাঁ, ওই একেবারে ওই পন্থাটা, যে পন্থায় একটু পালিয়ে পালিয়ে বেড়ানো যায়। তো বল তোর শেখা। শিক্ষাটা বল। হ্যাঁ, আচ্ছা, আমি শুরু করি। আমার বাবা ছিলেন চিন্ময় চট্টোপাধ্যায়ের ছাত্র, তো রবি ঠাকুরের রবীন্দ্রসঙ্গীত, হ্যাঁ। রবীন্দ্রসঙ্গীত শেখা এবং শোনার দুটো অভ্যেস ছোটবেলা থেকে ছিল, কারণ বাবা যেহেতু রবি ঠাকুরের গান গাইতেন। এবং তার থেকেও বড় আমার যেটা মনে আছে, আমার ছোটবেলা থেকে আমাদের গণনাট্য সংঘের একটি দল ছিল, যেখানে মা, বাবা, মাসি সবাই মিলে গান বাজনা করতো, দলগত গান বাজনা, যেটা আইপিটি এর গান। সেখান থেকে আমার গান বাজনা দেখা শুরু। বাহ বাহ। তো এবার আমি সেখানে কোনোদিন হয়তো হারমোনিয়াম বাজালাম, কোনোদিন ম্যারাকাস বাজালাম, কোনোদিন কিছু বাজালাম না, শুধুই হেমাঙ্গ বিশ্বাস, সলিল চৌধুরী গাইলাম। বাহ। এবং আমরা যেখানে আমার যেখানে জন্ম সেটা হচ্ছে বেলুর বলে একটি জায়গা। বেলুর খুবই কলকারখানায় ঘেরা একটা জায়গা। বেলুর, লিলুয়া, হাওড়া প্রচুর কলকারখানা রয়েছে, এবং আমাদের মনে আছে বছরের বেশিরভাগ সময় ওখানে অনুষ্ঠান করে আমি প্রচুর বাজিয়েছি। হ্যাঁ। বেলুড়ে আমি খুব বাজিয়েছি, আর খুব ভালো অডিয়েন্স। হ্যাঁ। তো আস্তে আস্তে সেই গান বাজনাটা দিয়ে আমার ছোটবেলাটা শুরু, আইপিটি এর গান, সেই গান শিখে আমার শুরু। এবার যখন আস্তে আস্তে বাবা দেখলো বা মা দেখলো বা বাড়ির সবাই দেখলো যে গলায় একটু সুরপত্তর রয়েছে, তাকে শেখানো যেতে পারে, তখন আস্তে আস্তে আমি পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে ভর্তি হই ইনিশিয়ালি। মানে এসআরের বাড়িতে না, এসআরের স্কলার হিসেবে না, স্টুডেন্ট হিসাবে বাড়িতে শিখতাম। আচ্ছা। তারপরে ওখান থেকে 2-3 বছর শেখার পর তারপরে তখন শ্রুতিনন্দন আস্তে আস্তে বড় হচ্ছে, তারপর শ্রুতিনন্দনে শিফট হই। এবার ওখানে শিখতে শিখতে আমরা বন্ধু বান্ধবরা, দেবর্ষিদা, অনলদা, ব্রজদা, সবার সাথে একসাথে একটা কোম্পানি তৈরি হয়, মানে বন্ধুত্ব তৈরি হয়। বন্ধুত্ব তৈরি হওয়ার পর সেখান থেকে গান বাজনা আস্তে আস্তে বড় হতে শুরু করে। ভারতীয় গান বাজনা কি সেটা আস্তে আস্তে বুঝতে শুরু করি। প্রথম আমাদের কনফারেন্সে যশরাজজিকে দেখতে পাই, তারপরে ভীমসেনজিকে ওই সময় শুনতে পাই, এবং সেই শোনাগুলো আস্তে আস্তে তৈরি হয়। কিন্তু আমার কোথাও ওই মেঠো সুর বা ভারতীয় গান বাজনার যে বেড়ে ওঠাটা, সেটা কোনোভাবে খোঁজা দিচ্ছিল যে এই গান বাজনাটা আমি গাইতে চাই, আমি শিখতে চাই, তো কি করব সেক্ষেত্রে। তো তারপরে আস্তে আস্তে মান্নাবাবু শুনি, জটিলবাবু শুনি, সলিল চৌধুরী শুনি, মানে সলিল চৌধুরী আইপিটি গানের বাইরে ভারতীয় গান বাজনা, সেটা শুনতে শুনতে মনে হয় না এই গান বাজনাটাও গাইতে বেশ ভালো লাগছে, ইচ্ছে করছে একটু অখিল বন্ধু ঘোষ গাইতে, সুবিনয় রায় শুনেছি, সুবীর সেন গাইতে। তো এদের গাইতে আস্তে আস্তে ইচ্ছে করছে, কিন্তু শেখার কার কাছে শিখবো। তখন সেই সূত্রে প্রচুর ছোট ছোট কম্পিটিশন হতো। তো তারানা বলে একটা কম্পিটিশন হয়েছিল, তো সেখানে অভিজিৎ বাবু যাচ্ছিলেন, মানে হিউমার সেকশনসে যাচ্ছিলেন, মানে পালোয়ানের বাবা। হ্যাঁ, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, ওর ছেলে অমিত, আমার বিশেষ বন্ধু অমিত ব্যানার্জি, ভীষণ ভালো কম্পোজার, জানিস, ওর ডাকনাম পালোয়ান। পালোয়ানের বাবা। আমি গেছি অভিজিৎ বাবু। এবং আজকের এই এপিসোডটা কোথাও গিয়ে সেই জিনিসটাকে এই প্রসঙ্গে আস্তে আস্তেই তখন আমি প্রথম অন্বেষার গান শুনি, যে একটা ছোট্ট মেয়ে, আমার বয়সী একটা মেয়ে এরকম ভাবে পারফেক্ট গাইছে। তখন মনে হয় আমি কি বাজে গাই, মানে ওর গান যখন আমি প্রথম শুনেছিলাম, সত্যি কথা, এই তারানাতে। তো তখন অভিজিৎ বাবুর একসাথে তারানাতে তখন ছিলি? আমরা 2-3 এর বাচ্চা এরকম। হ্যাঁ, 2-3-4 তোরা তখনই ওরকম পারফেক্ট গাইতে। এখন না, মোটেই সেম এজ, অলমোস্ট সেম ইয়ারে আমাদের জন্ম আছে। হ্যাঁ। ও আচ্ছা, ইয়ারটা বলিস না। তো তারপরে অভিজিৎ বাবুর কাছে কিছু বছর শিখি, মানে ওনার কাছে শেখার পর আমার বাংলা গান সম্পর্কে ধারণাটা পাল্টায়। এবার এরকম ছোট ছোট করে উল্লাসজির কাছে কিছুদিন শিখেছি, তারপরে
এখন আমি জয়ন্ত কাকুর কাছে শিখেছি, জয়ন্ত সরকারের কাছে। সেখানে তোরা বলে জয়ন্ত, তোরা দুজনেই? ও অনেক বছর ধরে হ্যাঁ, শিখেছে। আমার অ্যাকচুয়ালি ফর্মালি শেখাটা অনেক আমি ওটা শুনে নিয়ে তোর কাছে আসছি, ও কমপ্লিট কর। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে নিজের গান বাজনা তৈরি করতে শুরু করলাম। এখন আমি হৈমন্তী পিসির কাছে শিখছি, মাঝে মাঝে যাই। তাই? বাহ, তোমার শেখাটাকে মেনটেন করছিস। হ্যাঁ, সেটা আমার বউয়ের পাল্লায় পড়ে, শেখ তুই শেখা বন্ধ করিস না, আরে বাহ। শেখ শেখ শেখ। বাহ, হ্যাঁ, বাহ, of course, no wonderful, wonder she is wonderful. such a fine artist ইয়েস 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 ইয়েস। হ্যাঁ, তোর শেখাটা বল। আমাদের বেশ কিছু কমন থ্রেডস আছে, ওই জন্য বলতে গিয়ে ওর আমার কথা মানে ইন্টারসেকশন পয়েন্ট থাকে না, ওরকম তো রয়েছেই। আমার যেটা মানে গান বাজনা এটা শুরু থেকেই একটা সবসময় এরকম ফিলিং হয়েছে জন্মের পর থেকেই, যে যেহেতু মা বাড়িতে গাইতেন, মাকে রেয়াজ করতে শুনতাম, মার একটা গানের ব্যাকগ্রাউন্ড রয়েছে, বাবা খুব গান শুনতে ভালোবাসে। সেই জায়গা থেকে আমি যখন ওই বাড়িতে ক্যাসেট চলতো, কাছে গিয়ে গিয়ে, খুব ছোট্ট তখন, কাছে গিয়ে গিয়ে ওটাই নকল করার চেষ্টা করতাম। তখন ওদের কিছু মনে হয়েছে যে হ্যাঁ, বেসিক সেন্সটুকু আছে সুর তালের, তো এটা ফর্মালি শিখলে এই বয়স থেকে তাহলে আরও কাজে দেবে, বেস তৈরি হবে। তখন আমার 4 বছর বয়স। তো তখন অ্যাকচুয়ালি মা আমাকে নিয়ে যান প্রথমে শ্রুতিনন্দন। তো ওখানে আমি এতটাই ছোট, তখন বললো এই ভীষণ ছোট, আমাদের এখানে একজন, অনেক টিচার্স রয়েছে শ্রুতিনন্দনে, তো এখানে একজন শেখান, হি ইজ ভেরি সিনিয়র। তখন আমার গুরুজির ঠিকানা ওরা দেয় যে শ্রী জয়ন্ত সরকার, ওনার কাছে আপনারা নিয়ে যান, ওরা নিজেরও একটা একাডেমি আছে, সেখানে ও স্টার্ট করতে পারে, শি ইজ টু স্মল ফর দিস একাডেমি। তো তখন ওখান থেকে আমরা, যেটা হওয়ার থাকে সেটাই হয়, তো ওখানে আমরা গেলাম। সেখান থেকে আমার ফর্মালি গুরুজির আন্ডারে মানে শাস্ত্রীয় সঙ্গীতের যে তালিমটা সেটা শুরু হলো। পাশাপাশি আমার নিজের একটা ইনক্লিনেশন ছিলই, সারাক্ষণ ফিল্মের গান শুনছি। সে তোর বাড়িতে মেনলি ফিল্মের গান বেশি চলতো না ক্লাসিক্যাল গান? সবই চলতো, মানে আমরা যা যা, আমার মা মেনলি রবীন্দ্রসঙ্গীতে মাস্টার্স করেছে, আর তাছাড়াও পণ্ডিত নিহার রঞ্জন বাবুর কাছে ক্লাসিক্যাল শিখেছে মা। সো বেশ কিছুদিন তো একটা মানে নানান মিউজিক শোনার এবং শেখার একটা আগ্রহ চিরদিনই, মানে ওটা খুব জেনেটিক আমার। তো এবং কোনোটার সঙ্গে কোনোটার যে বিরোধ নেই, একটা জনরা শুনলে বা ভালোবাসলে আরেকটা আমি শুনতে পারবো না, এরকম কোনো ব্যাপার নেই। এই জিনিসটা আমি মা বাবাকে দেখেই অনেকটা ইনভাইট করেছি, বা ওটা খুব সহজাত ওদের। তো সেই কারণে আমারও সবসময় মনে হয়েছে যে ক্লাসিক্যাল মিউজিক যে আমি শিখছি ঠিক আছে, তার সাথে সাথে আমার যদি লাইট মিউজিক ভালো লাগে, ওয়াই নট। তো এটা সবসময় আমার মধ্যে কাজ জয়ন্তর করেছে। কাছে মানে ইনসিডেন্টালি আপনারা অনেকেই হয়তো জানেন না যে আজকের দিনে দাঁড়িয়ে বেশ কিছু এদের মতন অন্বেষা, শোভন, বা আমি নাম আর করছি না, মানে রিয়েলিটি শোর ম্যাক্সিমাম ভালো সিঙ্গার্স যারা, রিয়েলিটি শোর বাইরেও ম্যাক্সিমাম স্টুডেন্ট শ্রী জয়ন্ত সরকার, অজয়দার আমি অ্যাকচুয়ালি এবং এরপরে আমার বলতে খুব যাচ্ছিলাম, প্রিয় আমার বন্ধু। পরবর্তীকালে সৌভাগ্য হয়েছে আমার গুরুর গুরু মানে পণ্ডিত অজয় চক্রবর্তী, ওনার সান্নিধ্যেও আসার। মানে তুই আয়, আমরা একটু বসি, তখন সামনাসামনি বসে অলমোস্ট ক্লাসের মতোই হয়ে গেছে সেই ব্যাপারটা। মানে ওনার সামনে বসা মানে হি ইজ অ্যান ইনস্টিটিউশন। সো এরকম একজন মানুষের সান্নিধ্যে আমি পরবর্তীকালে এসেছি, যদিও বড় হওয়ার পর। এবং তখন ন্যাচারালি অবভিয়াসলি হি ওয়াজ অ্যাওয়্যার অফ মাই রুটস, এবং আমি যে ওই ঘরেই শিখে বড় হচ্ছি সেটা উনি জানতেন, উনি অবগত ছিলেন। এবং আমার খুব সৌভাগ্য যে ওনার থেকেও মানে ওনাকেও আমি ওই মানে ওই জায়গাটাই রাখিস। হ্যাঁ, একদমই তাই। যদিও অজয়দার সবচেয়ে যেটা ভালো লাগে আমার সাথে খুব ইন্টারাকশন নানান ধরনের হয়, অজয়দার সাথে আমার খুব টক অন লাইফ হয়, বিকজ আমি অজয়দার এমনি সবার মতো আমিও অজয়দার একজন ভক্ত। আর অজয়দার যেটা সবচেয়ে আমাকে বেশি অ্যাট্রাক্ট করে যে অজয়দা ইজ ভেরি অ্যাওয়্যার অফ হোয়াটস গোয়িং অন, এবং তার কি সমাধান করলে আজকের দিনে দাঁড়িয়ে এত কিছুর মধ্যে ভালো গান বাজনা করতে গেলে এই কম সময়ের মধ্যে কি করলে বেটার রেজাল্ট পাওয়া যায়, সেই রিসার্চটা অজয়দা রিলিজিয়াসলি করে চলেছে। এবং আমার সাথে ভীষণ নানান রকম ব্যাপারে কথা হয়, এবং আমি খুব সমৃদ্ধ হই অজয়দার সাথে কথা বলে। তো যাই হোক, তুই আমাকে একটু কিছু শোনা না, মানে তোর এই গণনাট্যের যদি কোনো গান এই মুহূর্তে মনে আসে। কারণ হ্যাঁ, তোদের বাড়িতে আইপিটি এর গান বললি না, আমি খুব আইপিটি এর গানের খুব ভক্ত। একটা গান মানে সব কিছুদিন আগেই তোমার পডকাস্টে কল্যাণবাবুর অন্তরা দিয়ে এসেছিলেন, তো এখনো আমি আইপিটি
গানে ভাসে রে মোদের দেশের মা। ভারত নদী রে বাঁধবে যদি রে ধর হেইয়া ও হেইয়া মার জোয়ান বাঁধছে দূরে বা। ও মোদের দেশবাসী রে আয় রে পরাণ ভাই, আয় রে রহিম ভাই, কালো নদীকে হবি পার। জয় হো, জয় হো, জয় হো। ভালো। এবার তুই বল, তুই তো তোর একটা জার্নি ছোট গল্প আমাকে বললি, বা তুই তো পুরোপুরি নিজেকে শিফট করলি একটা অন্য ধরনের, মানে ক্লাসিক্যাল রাখলি, তুই এবার ডবল এর মিউজিক কনফারেন্সে খুব ভালো গেয়েছিস, আমার কাছে খবর এসছে, এবছরও গেয়েছিস। আমি দেখেওছি ভিডিও। হ্যাঁ, খুব ভালো গেয়েছিস, আমার কাছে অনেকেই অপূর্ব বলেছে। গেয়েছে, তার আগে অনেকদিন রেয়াজও করেছে, সেটা হ্যাঁ। ইম্পর্টেন্ট। সেটা তোরা জানিস, ঘরের কথা তোরা ছোটবেলার বন্ধু, আমরা তো জানি না, আমাদের মেন প্রোডাক্ট দেখি, আমাদের ঘরের কথা আর কি শুনে। না, তোর খুব ভালো, তুই এটা যে মেনটেন করছিস খুব ভালো, যে ক্লাসিক্যাল শিখেছিস, এবার ক্লাসিক্যাল কনফারেন্সে টুকটুক করে গাইবি, তোর মেন যে জায়গাটাকে রেখে এটা চললো। যারা তোদের ফলো করে তারা বুঝবে যে এটা কত জরুরি আর কি। তো তুই তারপরে তো মডার্ন গান খুব তোদের বাড়িতে চলতো, কাদের গান শুনতিস? এবং কাদের গান মানে কি, লতাজি আশাজি বাদ, হ্যাঁ, ওটা তো শুনতেই সন্ধ্যা হবে। মুখোপাধ্যায় হ্যাঁ, হ্যাজ বিন আ হিউজ ইন্সপিরেশন। বাহ। সন্ধ্যা মুখার্জি মানে কে নয়, ওই সময়কার যত কিংবদন্তি শিল্পীরা রয়েছেন, সে বাংলার হোক বা যারা হিন্দি গানের আমার লেজেন্ডস বলো, শ্যামল মিত্র রয়েছে, হেমন্ত মুখার্জি অ্যাজ আ কম্পোজার যদি আমার বেশি পছন্দ, আমার একদমই, টু বি ভেরি অনেস্ট। শ্যামল মিত্র মহাশয়ের ক্ষেত্রে আমার একই, আমার ওনার কম্পোজিশন আমার ভীষণ ভালো লাগে, এক্সেলেন্ট কম্পোজার, এক্সেলেন্ট কম্পোজার। সো কম্পোজারদের ক্ষেত্রে দুজন বর্মন্স, মানে কাকে ছেড়ে কি, মদনজি রয়েছেন, তারপরে সলিলদা তো আছেনই। সলিলদার পরবর্তীকালে সলিলদার যে মানে আইপিটি এর কথাও বললো বলে সেই রেশ টেনে বলি আর কি, মানে সেই সমস্ত মানে সেটার যেটা ফিলোসফি আর কি, যেই ভাবনা থেকে এরকম একটা গান বাজনা করা বা আর্টকে একটা সোশ্যাল চেঞ্জের টুল হিসেবে ব্যবহার করা, এই ব্যাপারটা নিয়ে যখন একটু পরবর্তীকালে পড়াশোনা করেছি তখন জেনে আরও ভালো লেগেছে যে আমাদের সত্যি তো একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি বলেও তো একটা জিনিস আছে, শুধুমাত্র করছি গান গাইছি আর্ট ফর আর্টসে, যেমন অফকোর্স সেটা নিয়েও প্রচুর মুভমেন্ট হয়েছে, বাট তাছাড়াও একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকা উচিত বলে আমার মনে হয়। না, সেই জন্যই তো আমার এপিসোডটা সোশিও মিউজিক্যাল, আমি সবসময় বলি। তো তুই একটা কিছু শোনা না, মানে তখনকার দিনে যা হতে পারে, মাদার মঞ্জি হতে পারে, কি গাইবি বল? ভেরি পিয়া গাই, চোরা হয়ে যাবে, এটা একটু উঁচু, একটু সি নিচু গা? কর। হ্যাঁ, দেখি মনে আছে না? বেরি পিয়া বড়া বেদর্দি, ইশ বেরি পিয়া বড়া বেদর্দি, दिल का दर्द न जाने सौदाई हर जाई, जुल्मी राम दुहाई, कैसे कहूँ कासे कहूँ, हाय राम दिल का दर्द न जाने, न जाने न जाने न जाने 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 हाय। কি ভালো, কি ভালো, ভীষণ ভালো রে, ভীষণ ভালো। না, এইটাই হচ্ছে, দেখ মানে তোদের সাথে আড্ডা দিলে বেশ আমি সমৃদ্ধ হই অনেস্টলি। না, আমাদের প্রজন্মের আমি সবসময় বলার চেষ্টা করি এবং বলিও যে যদি কেউ পারফেকশনই কোনো জিনিসকে ডেলিভার করতে পারে, সেটা যে ধারার গান হোক, যেভাবে হোক, সেটা হচ্ছে একমাত্র অন্বেষাকে আমার মনে হয়। সত্যি কথা, এটা ও সামনে থাকলে না থাকলে আমি সবসময় বলি, মানে শ্রদ্ধা করি আমার সহকর্মী হিসাবে, তাকে শ্রদ্ধা করার মতো। আর কি কি বলতে বলেছিলি ওকে? পুরনো বন্ধুত্ব। না সত্যি, না মজা করছি, ইউ ডিজার্ভ ইট অ্যাবসলিউটলি, এন্ড হি ডিজার্ভস। ও খুব বিনয় করছে, ওর নামটা এবার শোভনের বদলে বিনয় করে দাও, ভালো।
শোভনের বদলে হ্যাঁ বিনয়ী। হ্যাঁ, বিনয়। বিনয়। বিনয় কুমার সামথিং। না কাউকে যদি কমপ্লিমেন্ট করি সেটা তো ভালোভাবেই করছি, বিনয় নয় এটা। না না, যে কিন্তু তোকে যখন আমি বললাম যে তুইও অসম্ভব, তুই না 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 করলি, এটা কেন করলি? আমার আমার ঠিক কাছে আছে, তো- আমার কাছে আমার তুইও মতন তাই। আমার মতন গান হাজারটা লোক গায়, ওর মতন কম না, না, লোকজন সেটা গায়। তোর এখানেই ভাবনা। তো তোকে আমি বিনয়ের নামটা সেটা চেঞ্জ তোর করতে ভাবনা। বলছি। কি হতে পারে হয়তো। না, তোর এই গলার টেনারটা আমার ভীষণ হ্যাঁ। অ্যাট্রাক্ট করে, আমি Thank you. আশেপাশে দেখি না এরকম টেনার আছে। না অনেস্টলি, এবং তুই খুব সিনসিয়ার, মানে যে জায়গাটা এবার আসবো যে তোরা শিখলি, মানে খুব জামকাট করতে হচ্ছে, সময় কম, বুঝতে হ্যাঁ। পারছি, আমি অনেক কিছু হ্যাঁ। জানতে চাইছি তোদের কাছ হ্যাঁ। থেকে। বলো। একটা হচ্ছে তোরা তো শিখলি, এবার কোন জায়গাটা এসে তোরা বুঝলি যে এবার আমি একটু প্রফেশন করি, এটাই আমার জীবনের সব কিছু হোক, তুই বল। আচ্ছা, তোদের দুজনের কিন্তু মতামত যে ছোটবেলার বন্ধু বলে সব এক হবে হুম। সেরকম করিস না, কিন্তু না, তাহলে না, জমবে না। এরকম- তুই এরকম বলে তো ও একেবারেই একরকম ভেবেছে, আমি একরকম ওর ভেবেছি। জীবনটাই তো আলাদা, আর আমার জীবন আলাদা, মতামত কি করে এক হবে? গান বাজনা ছোটবেলা থেকেই ভালোবেসে করতাম, যবে লোকে বলতো ভালো গাই তবে থেকে এটাকে প্রফেশনাল দিয়েছি। যবে লোকের বাহুবা পেতে শুরু করেছি যে হ্যাঁ এটা করতে পারবে, তবে মনে হচ্ছে হ্যাঁ আর কোনো যে বিষয়ে লোকজন আমাকে খুব একটা কমপ্লিমেন্ট করেনি, গান বাজনাতে করেছে, তবে থেকে এটা প্রফেশন। না, সেখানে একটা জিনিস হতে পারে, মানে হয়েছে অনেকের ক্ষেত্রে, আমাদের ক্লাসিক্যালে যেটা হয়েছে, আমি ছোটোবেলায় ঢাক বাজাতাম খুব, বলে রিদমের প্রতি ওর খুব ইয়ে হয়েছে। গুরুজির কাছে গেলাম, পণ্ডিত স্বপন চন্দ্র মশাই কাছে, এই ক্লাস 1 বলছে এই বা এই ছেলেটা তো অন্যরকম, কিন্তু সেই অন্যরকম তো হচ্ছে, তারপরে প্রফেশন করা মানে কিন্তু আবার দুটো জিনিস আসে বলে আমাদের মনে হয়েছে। একটা হচ্ছে একদম শিক্ষা শিক্ষা শিক্ষা, হুম। শিক্ষার কোনো শেষ নাই, বিকল্পও নেই। বিকল্পও নাই। হুম। মানে এখানে অবশ্য অনেক লোকজন এসে বলে গেছে যে শিক্ষার কোনো শেষ নাই, শিক্ষার চেষ্টা বৃথা তাই। মানে এখানে এরকম অনেক মজা করে বললাম, যার যার ভাবনা ব্যান্ডের ছিল। অনেকে, ব্যান্ড খালি বলবো না, অনেকেই বলেছে যে শিখে কি হবে, এইটা থাকলেই হয়। আমি সেটা বিশ্বাস করি না, আমি মনে করি যে রেয়াজ করতে হয় ভাই, একটা ব্যাপার আছে, মানে রেয়াজের ব্যাপার আছে। রেয়াজটা মানে কি আমি সারাদিন তান পড়া নিয়ে তা নয়, ঠিকই। কিন্তু পিচ পারফেকশন, হ্যান ত্যান, রেন্ডিশন, তুই যে আজকে যে গানটা করি, এই গানটা তো যদি ঠিক মতন মানে প্র্যাকটিস না থাকে, ঠিকই। রেয়াজ না থাকে, অ্যাটেম্প্ট করি, নোটেই পৌঁছাতে পারবি না। কিন্তু আবার আরেকটা জিনিস, শিক্ষা যেন কোনোভাবে ইমোশনকে চাপিয়ে না যায়, Absolutely. সেটাও একটা বিষয়। মানে Absolutely. যতক্ষণ অবধি শিক্ষা আর ইমোশনের ওই পাশাপাশি চলাটা একরকম থাকবে তত তো এইটাই আমি বলছি, হ্যাঁ। যখন তোরা বুঝলি যে এই শিক্ষা ইমোশন এই দুটো একসাথে চলছে, এবার তারপরে প্রফেশন করতে গেলে তো দুম করে তো প্রফেশন হয় না। একটা মানে এটা আমি জানতে চাইছি, মানে আমি একরকম করেছি ফিউশনের ক্ষেত্রে, আমি যখন 85-86-এ কার্মা করেছি, মাই অডিয়েন্স আই ওয়াজ জাজিং মাই অডিয়েন্স ফার্স্ট, এটা করে দিলাম, আমি করিনি। হুম। তোরা কি করেছিস? যে মানে শোভন এবার উনি নিজেকে প্লেস করছেন জনগণের সামনে, উনি কি অডিয়েন্সের জন্য নিজে গান বাজনা করবেন বলে ভাবছেন, বা অন্বেষা হুম। তোরা কি ভেবে প্রফেশনটা করলি যে আমার অডিয়েন্স কিন্তু ভক্তিগীতি শুনতে আসছে না, আমার অডিয়েন্স কিন্তু একেবারে ক্লাসিক্যাল একেবারে ওই আসছে না, তাহলে কে কাদের জন্য এই প্যাকেজটা, এই 14টা গানের যে রেডি করবি, এরকম কি কিছু ভেবেছিলি না একদমই এরকম ভাবিস? হ্যাঁ, মনে মনে এরকম একটা ক্যালকুলেশন তো ছিল, আমার ক্ষেত্রে ছিল, যে ধরো আমি আমি ছোটবেলা থেকেই গান বাজনা করেছি, এবং এইটাকে যে প্রফেশন হিসাবে চুজ করব, এবং এর ব্যতীত বাকি যে জিনিসপত্রগুলো করি, একটু ক্রিকেট খেলি, একটু ছবি আঁকি, একটু অন্য কাজকর্ম করি, সেগুলো যে আমি খুব একটা ভালো পারি না, তার থেকে এই কাজটা বেটার পারি, সেটা আমি ছোটবেলায় বুঝতে পেরে গেছি। না সেটা তো বলবি, প্রথমত। বলবি, হ্যাঁ। দ্বিতীয়ত, যখন মানুষের সামনে এই কাজটাকে নিয়ে আমি আসতে শুরু করলাম, মানুষজন আমাকে অ্যাকসেপ্ট করছে এই প্রফেশনটায়, সেটা আমার দ্বিতীয়ত আমার প্রতি একটা বিশ্বাস তৈরি হওয়ার জায়গা। তৃতীয়ত, আমি যে ধারার গানকে ছোটবেলা থেকে বই নিয়ে এসেছি, সেটা বাংলা গান, বাংলা পুরনো গান, রবি ঠাকুর, নজরুল গীতি, অতুল প্রসাদ, রজনীকান্ত, আইপিটিএ, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র, মোহাম্মদ রফি সাহেব, কিশোর কুমার, এদের গান যেভাবে আমি বয়ে নিয়ে এসেছি, মানুষজন এই গানগুলোকে কানেক্ট করছে আমার সাথে। আমার গলায় একটি মান্নাদের গান শুনতে ভালোবাসছেন, আমার গলায় একটি জটিলবাবুর গান শুনতে ভালোবাসছেন। তো সেটা যখন নিজে বুঝতে পারলাম, দেখতে পেলাম। কিন্তু এখানে একটা ইন্টারাপ্ট করছি, এই যে সবার গান তুই গাইছিস, কিন্তু কখনো অডিয়েন্স তোকে সেই কণ্ঠী বলছে না। না, কণ্ঠী বলছেন। কণ্ঠী হওয়ার জন্য যে যে ক্রাইটেরিয়া বা যে বিষয়গুলো থাকে, সেগুলোর বাইরে বেরিয়ে আমি গাইছি, নিজের রিজার্ভেশন, নিজের রিজার্ভেশন দিয়েই গাইছি, এবং সেটা মানুষের ভালো লাগছে। আমি আমার গলায় গাইছি, আমি আমার ভিজুয়াল প্রসপেক্টিভ নিয়েই গাইছি, দর্শন নিয়েই গাইছি। আমি যদি আজকে ও চাঁদ সামনে রাখো জোসনাকে গাই,
সেটা মান্নাবাবুর গাওয়ার সাথে আমার দর্শনটাও কোথায় রয়েছে এবং সেটা মানুষের ভালো লাগছে। এই বিশ্বাসটা যখন নিজের মধ্যে তৈরি হলো এবং দেখতে পাচ্ছি মানুষজন সেটাই কানেক্ট করছে, তখন আস্তে আস্তে সেটা নিয়ে এগোলাম। তখন সেই জায়গাটা নিয়ে মানুষের কাছে এলাম এবং আস্তে আস্তে সেই গান বাজনাটা নিয়ে এত বছর ধরে চলে। তার মাঝে আমার কিছু রং বদল করেছি, নিজে গান তৈরি করেছি, নিজে গান লিখেছি। সেই করতে গিয়ে আস্তে আস্তে শেপ চেঞ্জ হচ্ছে। এবার শেপ তো মানুষের বেঁচে থাকা অবধি রাস্তা এক একটা পরিবর্তন হয়। তো সেভাবেই আমার প্রফেশনালি নেওয়া গান বাজনাকে। আমি আমার যখন ক্যারিয়ার শুরু হয়েছে, আমার মানে তোর তখন বয়স কিরকম? জাস্ট আমি যখন প্রথম প্লেব্যাক করি তখন আমার বয়স 13 বছর। কিন্তু প্লেব্যাক করার আগের জায়গাটা বলছি, প্লেব্যাক তো তোকে না শুনে তো কেউ প্লেব্যাকে ডাকেনি। হ্যাঁ, তার মানে তুই অলরেডি তখন মার্কেটস যেরকম বলা হয়, হোয়াটএভার, তুই এসে গেছিস, তখন তোকে শুনে ফেলেছে হ্যাঁ, নাকি যেহেতু হঠাৎ করে একটা টেলিভিশনটা আমাদের দেশে একটা বিশাল মিডিয়াম, বহু মানুষ দেখে, তো টেলিভিশনের কম্পিটিশনগুলো একটা তখন সেটাই একটা মানে ছোট বাচ্চা হিসেবে সেটাই একটা বিশাল প্রাপ্তি ছিল। যে ছিল আমি গেছিলাম ভয়েস অফ ইন্ডিয়া জুনিয়র্স, ওকে, তো সেখানে ওটা ন্যাশনাল ন্যাশনালে স্টার প্লাসে ছিল। তো সেখান থেকে ন্যাচারালি একটা পরিচিতি পাওয়া, কিন্তু পরিচিতি পাওয়াটাই যে এন্ড নয়, সেটা তখন বাচ্চা যতই হই না কেন, আমার মাথায় চিরদিনই একটা স্বপ্ন ছিল যে আমি কোনোদিন না কোনোদিন একটা নিজের গান গাইব। বাহ, এটা আমার স্বপ্ন ছিল যে মানুষ, ঠিক আছে লতাজির গান গাইছি বা কবিতাজির গান গাই বা শ্রেয়া দিদির গান গাই বা হোয়াটএভার, ওই মেয়েটা খুব ভালো লতাজির গান গায়, এইটা হয়ে আমি থাকতে চাইনি। এটা আমার স্বপ্ন ছিল, এটা আমি মিথ্যে কথা বলবো না। আমার স্বপ্ন ছিল, আমার অ্যাম্বিশন ছিল, এবং এখনো আমি খুব অ্যাম্বিশাস। হ্যাঁ। তো তারপরে এই যে নিজেকে রেডি করা, কিভাবে রেডি করলি? মানে রেডি শিখলি টিকলি ঠিক আছে, কিন্তু আবার ওই টার্গেটেড অডিয়েন্সটা বারবার আমি বলে যাই, এবং তোদের কাছ থেকে আমি জানতে চাই তোরা কি টার্গেটেড অডিয়েন্স নিয়ে ভাবিস? আমি অন্বেষার কথা ধরেই আসছি, যে ধরো অন্বেষ, আমি ওর কথাটা প্রসঙ্গ টানছি না, আমার কথাই ধরে বলছি। শোভনের দর্শক, শোভনের যে 20 জন শ্রোতা শোভনের গান ছোটবেলা থেকে শুনে আসছে, তারাও কিন্তু একটা সময় পর এক্সপেক্ট করেছে যে শোভন একটা নিজের গান গাইবে, এবং সেই অডিয়েন্সটাও আস্তে আস্তে পাল্টেছে। কিন্তু আমাদেরকে যারা ছোটবেলা থেকে দেখে এসছে, তারাও আস্তে আস্তে এক্সপেক্ট করেছে এরপর কি, শুধু আমরা নয়, আমরা বলে নয়। এই যে তুমি তোমার প্রশ্নটা একবার বলো, কি একটা বলছি না, মানে আমি সবসময় এটা বিশ্বাস করেছি যে হৈমন্তী শুক্লা আমার অসম্ভব, হৈমন্তী দি আমার অসম্ভব একটা প্রাণের আর্টিস্ট। মানে নিজেকে যেভাবে আফটার ওই গোল্ডেন এরা যদি বলিস, তারপরে কয়েকজনকে আমি বেশি ফলো করেছি তাদের গান, হৈমন্তী দি একজন। কিন্তু হৈমন্তী দি কিন্তু নিজেকে টার্গেটেড অডিয়েন্সটা হৈমন্তী দির এক, হৈমন্তী শুক্লার অডিয়েন্স আর রূপম ইসলামের অডিয়েন্স তো এক নয়। ঠিক ঠিক, আমি এটা বলতে চাইছি, বা অন্য যাদের বলবি। কিন্তু আমাদের যারা আমরা রিয়েলিটি শো থেকে উঠে এসেছি, তাদের প্রিলিমিনারি তো অন্যের গানই শুনে অভ্যস্ত মানুষ, শুনিয়ে অভ্যস্ত। কিন্তু সেটার সময়ের সাথে সাথে সেটাও পাল্টেছে। মানুষজন আমাদের গান, নিজের গান শুনে পছন্দ করেছেন, এবং সেটাও মঞ্চে এখন রিকোয়েস্ট করেন অনেক বছর ধরে। সেটা প্রায় কয়েক 1-2 বছরের বিষয় না। তো সেটাকেও আস্তে আস্তে মাথার মধ্যে, আমি ও যেমন বললো ছোটবেলা থেকে প্ল্যানিং ছিল যে নিজের একটা গান হবে, আমার ইচ্ছে ছিল, আমার স্বপ্ন ছিল। এখন সেটা কবে হবে সেটা আমার ক্ষেত্রে আই হ্যাভ বিন ভেরি লাকি যে রিয়ালিটি শোর শেষ হয়েছে আর তারপরেই আমার প্লেব্যাকের সুযোগ পেয়েছি। সেটা নাও হতে পারতো, কিন্তু আমার ইচ্ছেটা, স্বপ্নটা সেটাই ছিল যে আমি শুধুমাত্র কাভার সংস গেয়ে যাচ্ছি, এটা আমি করতে চাইনি। আমার মোটোটা, বা একটা কম্পিটিশনে জিতে আমি বিশাল হয়ে গেলাম, এটাও আমার ভাবনা ছিল না। জিতি বা না জিতি, আমার মা বলেছিল যে যতগুলো এপিসোড বেশি কোয়ালিফাই করতে পারবে, তত বেশি গান তুমি মানুষকে শোনাতে পারবে, যেত বা না যেত আমার কিছু যায় আসে না। তো আমার মাথায় সেটাই ছিল, ওই জন্য যে ঠিক আছে, যখন হারলাম বা উইনার্স ট্রফিটা পেলাম না, ওই মোমেন্টে একটু খারাপ লাগে, বাজে কথা বলবো না, কিন্তু তার পরে আমার মাথায় এটাই ছিল যে কটা আমি নিজস্ব গানের সুযোগ পাচ্ছি বা কটা গান গাইছি। কারণ তখনও ওই ভাবনাটা তৈরি হয়নি যে পরবর্তীকালে এমন একটা সময় আসবে যে হয়তো নিজের গান তৈরিও করব। ভাবনাও কিন্তু তৈরি হতে হতে যায়, মানুষের পথ বা এডুকেশন। এবং আমার ক্ষেত্রে আমি বলবো যে অডিয়েন্স আমার কি শুনছে সেটা আমি ভাবি শুধুমাত্র স্টেজ শোয়ের ক্ষেত্রে। আদারওয়াইজ আমি যেই কাজটা করছি বা যেই ধরনের কাজ করতে চাই, নিজের অডিয়েন্সকে, একজন শিল্পীরও দায়িত্ব থাকে যে আমার মতন করে আমি এডুকেট করব, আমার অডিয়েন্সকে তৈরি করে নেব। তুই সেভাবে করছিস? চেষ্টা করেছি অন্তত। তো এখানে আমি একটা প্রশ্ন তো দুজনকেই করি, এবং আমি ডেফিনেটলি চাইবো দুটো উত্তর।
এক উত্তর হলে তো ছোটবেলার না, আলাদা উত্তরই হলো আমাদের তোরা কিন্তু। না অলমোস্ট কাছাকাছি, তোরা কাছাকাছি। ভীষণই মানে খুব ছোটবেলার বন্ধু মনে হচ্ছে। না, একটা হচ্ছে মানে তুই এই তিনটের মধ্যে ডিফারেন্সটা আমাকে একটু বল, যদি কোনো ডিফারেন্স থাকে। একটা হচ্ছে মিউজিক স্টুডেন্ট, একটা হচ্ছে পারফর্মার, একটা হচ্ছে এন্টারটেনার, একটা হচ্ছে আর্টিস্ট। এই যে এটার মধ্যে কি দেখিস, মানে কোনো ডিফারেন্স আছে না কোনো ডিফারেন্স নেই? হ্যাঁ আছে, থাকলে কি কি বুঝিস, মানে স্টুডেন্ট, পারফর্মার, এন্টারটেনার, আর্টিস্ট? তুমি যাদের যাদের শুনেছো বা যাদের সাথে সাথে একসাথে বড় হয়েছো, তোমার কাছে এই চারটে বিষয়ে ক্ল্যারিফিকেশন পরিষ্কার। তোদের কাছে সেটা নেই। আমাদের জেনারেশনটা একটা অদ্ভুত জেনারেশন, যেখানে এই চারটে বিষয়, শিল্পী, পারফর্মার, এন্টারটেনার, শেখা, এই চারটে বিষয় ওলটপালট হয়ে গেছে অনেক কিছুর কারণে। কি কারণ? কারণ সোশ্যাল মিডিয়া, কারণ মানুষের ধৈর্য, অনেক ডিস্ট্রাকশন। সবচেয়ে সুন্দর ব্যাপার কি বলতো, শেখা জিনিসটার মানে একটা শুরুতে যেটা হয়, মানে কিছু কিছু জিনিস, ধরো কোনো একটা জিনিস ভারী, একটা সাবজেক্ট বা ভারী লাগছে হয়তো, সেইটা একটা সময়ের পর যখন ইন্টারেস্টিং লাগতে শুরু করে, আমরা অনেক কিছু শুরু করি এটা ভেবে যে এটা করলে আমি এটা পাবো, এক্সট্রিনসিক মোটিভেশন যেটাকে বলে। ঠিক ঠিক। ঠিক, তারপরে শেখাটা ইন ইটসেলফ ওটা এত ফুলফিলিং হয়ে যায়, আমি বলে না আমি শেখার জন্যই শিখবো, এটা করে কি পাবো সেটা পরে, পেলে ঠিক আছে ভালো কথা, না পেলেও অনেক কিছু ক্ষতি নেই, অনেক কিছু পেয়ে যাচ্ছি। ক্ষতি কি? ওটাই তো লাভ হলো, লাভের ক্ষতির জায়গাটাই তো নেই। ইটসেলফ খুব ফুলফিলিং। ক্ষতি শেখার সবচেয়ে বড় মজাটা হচ্ছে মিনস টু দি এন্ড, এখানে ক্ষতির জায়গাটাই নেই, সবটাই লাভ লাভ লাভ, সবটাই লাভ। তোরা শোনাটা কিরকম সিরিয়াসলি নিস, মানে শোনার ব্যাপারটাকে কি শেখার মধ্যে রাখিস, না ওটা জাস্ট একটা শোনবার জন্য শুনিস? না মানে ওটা থেকে কিছু অল দ্য টাইম ইউ আমি আর দুটোই করি, মানে প্যাসিভ লিসনিং যেটা, মানে আমার যেটা ভালো লাগছে সেটা শুনবো, সেটাও করি। সেটাও আবার দেখি তো এখন কে কি শুনছে, বা আমি আমার ভাইজিকেও জিজ্ঞেস করি, ওর ক্লাস 3-তে উঠবে, তোমরা কি শোনো বলো তো, সোশ্যাল মিডিয়ায় কি দেখছো বলো তো, কারণ ওরা আমাদের ফিউচার অডিয়েন্স। আমি সবটাকেই মানে আমার যে গুরুজন তারও কি ভালো লাগছে, আবার টেস্ট কিভাবে ইভলভ করছে জেনারেশন ওয়াইজ, আমি সেটাকে একটু ট্র্যাক রাখার চেষ্টা করি, সবটা পারি তা না, চেষ্টা করি। আবার নিজের যখন যেটা নির্মল আনন্দের জন্য ভালো লাগে শুনতে, সেটাও শুনি। তোর আমি আবার আমার একটু শোনাটা হচ্ছে আমার যখন যেটা ভালো লাগছে তখন সেটাই শোনার চেষ্টা করি, কিন্তু যেটা তোমার পডকাস্টে এসে বলার, আমার বিদেশি গান বাজনা শোনার অভ্যেস কম, দেশীয় গান বাজনার এতটাই ব্যাপ্তি, সেটা থেকে বেরিয়ে এখন জেনারেশনে যা, এখন রিলসের যুগ, এখন ইনস্টাগ্রামের যখন চেষ্টা করছি করতে, কিন্তু সেটার ব্যাপ্তি ছোটবেলা থেকে কম, আমি কম শুনেছি একটি মিশরীয় মিউজিক। কিন্তু তুই তো গিটার বাজিয়ে গাইছিস, ওটা শোনা দরকার বলে তুই সেটার জন্য আমি মনে করছি, সেটার জন্য আমি কবির সুমন ইন্সপায়ার করেছে, মানে মনে করছি বলে এখন শুনছি, কিন্তু আমার ছোটবেলা থেকে ওই শোনার অভ্যেসটা ছিল না এতটাই। তো সুমনদার কোন গান তোর খুব পছন্দ, একটু গেয়ে শোনা না। সুমনদার গান গাওয়ার ধৃষ্টতা আমার নেই। না ধৃষ্টতা দেখ, আমরা যাদের ভগবানদের কথা বলছি তাদের সাথে তো কেউ কম্পেয়ার করছে না। হেমন্ত বাবুর গান শুনলে কি তোর গলা আমার ভীষণ ভালো লাগে, আমি শুনবো, তো আমি কি সঙ্গে সঙ্গে কম্পেয়ার করতে বসবো নাকি? তাও এই গানটা তা তো নয়, আমি তোর মতো করেই শুনবো, তোর স্টাইলেই শুনবো। প্রতিদিন সূর্য ওঠে তোমায় দেখবে বলে, প্রতিদিন সূর্য ওঠে তোমায় দেখবে বলে, হে আমার আগুন তুমি আবার উঠো জ্বলে। কি সুন্দর। তোমার ওই আদিম চাওয়া কিছুই তো নেই বাকি, হে আমার আগুন আমার পালিয়ে যাওয়া পাখি, স্ফুলিঙ্গ ডানায় তোমার উঠুক জ্বলে জ্বলে, হে আমার আগুন তুমি আবার উঠো জ্বলে। খুব ভালো লাগছে। প্রতিদিন সূর্য ওঠে তোমায় দেখবে বলে, প্রতিদিন সূর্য ওঠে তোমায় দেখবে বলে, হে আমার আগুন
তুমি আবার উঠো জুড়ে। জয় হো সুমন দাকে অনেক অনেক প্রণাম এখান থেকে। হোয়াট আ কম্পোজিশন, বাহ, তুই কি ভালো গাই। তো এই শিক্ষাতে এই শিক্ষার এতটাই কি বলবো চুম্বকের মতন টানে, সেটার বাইরে বেরিয়ে আর কেউ আমায় শেখাতে মানে ওই মাথাটা বেরোয়নি এতদিন অবধি। এই 5-6 বছর হয়েছে আমি একটু বিদেশি গান বাজনা, একটু গ্লোবাল মিউজিক শুনতে। গুলো হলো আর ও করে উঠছে, এটা তো ভীষণভাবে ওয়েস্টার্ন একটা ফিল। আমরা জন ব্যাজ শুনেছি যখন, বা জেমস টেলর যখন শুনেছি ছোটবেলা, বব ডিলান তো আছেই, অন্যদেরও তো শুনেছি, এমারসন লেক অ্যান্ড পালমার টালমার যখন এই যখন এই যে এইগুলো তো আমাদের পাগল করেছে যে কোথা থেকে কোথায় যাচ্ছে। এই যে এটা তো নোট বেসড, এটা রাগরাগিনী তো এর মধ্যে গিটার নিয়ে গাইছেন একটা মানুষ, ভাবো। হ্যাঁ গিটার নিয়ে হ্যাঁ ওইভাবে। তার মানে কি তোর ওয়েস্টার্ন গান শুনলে আমার মনে হয় ভালো করে শুনবো শুনলে আরো তোর নিজের কম্পোজিশন অনেক হেল্প করবে, যে তারা কিভাবে বেঁচে। বিটলস, আজকে বিটলসের আমি বলবো 2-4টে গান, যেমন বিকজ বলে একটা গান আছে, পারলে শুনবি গানটার মধ্যে এই যে ব্যাপারটা দেখলি, এটার 10-fold, মানে কোথায় 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 যাচ্ছে। বা লেট ইট বি যদি শুনিস, বা ধর ইমাজিন যেগুলো আছে, বা আরো কত কত গান বলবো, বা ইউ মাইট নট লাভ মি এনিমোর, এই দারারি রারি দারা দা দিরারি রারি। ডেনভার খুব টানে আমার। ডেনভার, এটা হচ্ছে বিটলসের গান, জেলাস গাই। যদি শুনিস তুই দেখবি এখান থেকে কত রাস্তা কিভাবে বেরোচ্ছে, তুই একটা অন্য রাস্তা পেয়ে গেছিস। জন মেয়ার খুব টানে। জন মেয়ার ফ্যান্টাস্টিক। আমরা তো শুনছিস, শুনছি, হ্যাঁ চেষ্টা করছি সব। হ্যাঁ সবাই আমরা চেষ্টা করছি ডেফিনেটলি। এরকম তুই একটা শোনা না। বাহ বাহ, এটা কার আমার লেখা সুর একটা গান, বাহ, ভেরি গুড, দুর্নিবারের গান। ও বাহ বাহ, ভেরি নাইস। এবং তুই যে আজকে এই যে তোর গানটার মধ্যে আমি ভীষণ একটা ওয়েস্টার্ন অ্যাকসেন্ট অফ সিঙ্গিং দেখলাম। এটা তো ইন্ডিয়ান নয় ভাই। তো এটা যখন তুই তোকে একবার কম্পোজার হিসেবেই ধরা যাক, এবার তোর এবার আসছে প্রশ্ন। এবার তোরা যখন মানে কাউকে ডাকিস, নিজেই করছিস না তো, মানে নিজে গাইছিস, নিজে শুরু করছিস, নিজেই গাওয়াচ্ছিস তো, যেরকম অন্যদের দিয়ে গাওয়াচ্ছিস। কে অন্বেষার গান আমি গেয়েছি, আমার গান অন্বেষা গেয়েছে, সেগুলো হ্যাঁ হ্যাঁ। তখন তোরা যখন ডাকিস, এই ধর তুই দুর্নিবারকে ডাক, এই গানটা দুর্নিবার গেয়েছে, আমার খুব প্রিয় একজন। এবার তাকে যখন তুই ন্যারেট করছিস, তুই কি বলছিস, মানে গানটা গেয়ে এইভাবে গা না, তুই মানে এদের ভাবনা, এদের ওই চিন্তাটা, মানে আমি যখন ফিউশনে কোনো কিছু মানে প্রগ্রেশন শুভম টুভম এদের বলি, আমি বলি ওই সোলোটাকে ভাব, বেস লাইনটা একে ভাব, আমি একটু বলি, সঙ্গে সঙ্গে ওদের রিলেট করতে পারে যে ও তুমি এই চাইছো। বাস সম্বিতকে আমি বললাম এটা না, তুই মাইক পটনায়কে ভাব, মাইক পটনায়ক যে ড্রিম থিয়েটারের যে ওই অ্যাকসেন্টটা ভাব, বিকজ তোমাদের আমাকে শুনতে হচ্ছে, আমি যে বলবো তার মানে ওরা রিলেট করতে পারছে যে শুভেন দাদু এখনো এতটা আছেন, আপনি থাকছেন স্যার আর কি। তো ওদের সাথে রিলেট করতে পারি, আড্ডা মারতে পারছি, বিকজ আমি বলতে পারছি যে এইগুলো দেখ আর কি। বা একটা কিবোর্ডে আমার এই না ডিপ পার্পলের জন লর্ডের ওই টোনটা দরকার,
পুরোনো বা পিঙ্ক ফ্লয়েডের আমার ওই যে বা মুভ সিনথেসাইজারের যে টোনটা, যেটা পিঙ্ক ফ্লয়েড শুনলে তুই দেখবি একটা অদ্ভুত টোন যেটা কেউ করে ওই ধরনের। এখনকার দিনে যেরকম আমি খুব লিঙ্কিং পার্ক শুনছি, মিউট ম্যাচ শুনছি, ড্রিম থিয়েটার শুনছি, প্রচুর শুনছি ওই সাউন্ডটা, মানে ভালো জিনিসগুলো নেওয়া, সেটা আমার হিসেবে ভালো জিনিস। যাই হোক, তো সেক্ষেত্রে যখন তুই কোনো কাউকে গান গাওয়াচ্ছিস অ্যাজ এ কম্পোজার, অন্বেষাকে জিজ্ঞেস করছি, তুই তাদের কি ন্যারেট করিস? আমি তুই গেয়ে দিস এভাবে গা? দেখো, আমার স্ক্র্যাচগুলোর জন্য আমাকে কাউকে ডাকতে হয় না, থ্যাঙ্কফুলি। না, আমি নিজেই গেয়ে দিই না আমার না না, এই যে স্ক্র্যাচেসগুলো। তুই দুনিয়াকে কিন্তু যে যখন গাওয়ালি, গাইছে তখন অনেক ক্ষেত্রে গানটার উপর ডিপেন্ড করে। কারণ আমি যখন গানটা, ধরো একটা গান তৈরি হলো, এবার গানটার মুখ কে হবে? গানটার মুখ তো সিঙ্গার। তো একটা ভয়েস আমার মাথায় এলো মানে আমি ওটা খানিকটা অ্যাজিউম করে নিই যে সে এসে নিজের মতন করে একটা রূপ দিয়ে দেবে। সব সময় কিন্তু সব গানের ক্ষেত্রে আমি খুব ডিরেকশন দিচ্ছি এটা কিন্তু হয় না, মানে আমি করি না সেইভাবে কাজ। মানে আমি ছবিরতেও যখন মিউজিক করেছি, জাভেদ আলী গাইতে এসছে, সুনিধি চৌহান গাইতে এসছে, তখন আমার যেখানটা মনে হয়েছে যে এটা অপ্রয়োজনীয়, আমি তখন বলেছি যে এটার দরকার নেই। বাকি আমার মনে হয় কিছু ক্ষেত্রে ইট ইজ অলসো ইম্পর্টেন্ট ফর দ্য সিঙ্গার। আমি যেহেতু নিজেকে সেই জায়গাটায় বসিয়ে দেখতে পারি, ওই ভিউ পয়েন্টটা আমার আছে, ওই কারণে আমি বুঝতে পারি যে একটু ফ্রিডমেরও প্রয়োজন হয়। সে হয়তো এমন একটা কিছু করলো এমন একটা জায়গায় যেটা আমি হয়তো রেফারেন্স দিলে তার ওটা আটকে যেত। মানে তুই ভাবিসই নি এমন কিছু করে দিলে, এটা আমিও দেখেছি। তো সেই জিনিসটা, আর তুমি যেটা বলছো এই প্রসেসটা আমার অনেকটা, যখন অ্যারেঞ্জমেন্টে বসি তখন ধরো যে মিউজিক প্রডিউস করছে, আমি পাশে বসে একটা ইন্টারলিউড বানাচ্ছি এই গানটায়, তখন মানে সেই জিনিসটা, সেই ভাবনাটা তখন আমার অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে কাজ করে যে এই গানের এই টোনটা বেশ ভালো লেগেছে। তুই কাদের, ওয়েস্টার্ন কাদের, এই যে আমি আধুনিক গানে, এখানকার গানে যেন সুনিধি চৌহান বললি, ওয়েস্টার্ন কাদের কাদের গান আমি ভীষণ ভক্ত সেলিন ডিওনের। আমি ভেবেইছি, কারণ এই টোনটা ভীষণ ভক্ত ওনার, মানে আই ক্যানট গেট এনাফ অফ হার, এরকম টাইপের ফ্যান আর কি। হুইটনি হিউস্টন, এমজে। আরেকজনের নাম বলে দিতে জানি না, শুনেছিস কিনা, বাড়িতে গিয়ে শুনবি, এদের কথা বলছি যখন, ওদের গানও শুনবি। অ্যান মারে, আমার বাবা নিশ্চয়ই শুনেছে, ডেফিনেটলি শুনেছেন। এবং আমি বলবো যে মানে অ্যান মারে অবশ্যই শুনবি, সেলিন ডিওন যাকে ফলো করেছে। ওকে, অ্যান মারে ওয়াজ ওয়ান অফ মাই ফেভারিটস। কার্পেন্টার্স অবশ্যই শুনবি, অবশ্যই শুনবি, মানে আমি ওকে বলছি, বিকজ ক্যারন কার্পেন্টার্স ওয়াজ দ্য ড্রামার অ্যান্ড দ্য সিঙ্গার অলসো। কি গান গেয়ে গেছে, কি গান গেয়ে গেছে, মানে আমি বাড়িতে গিয়েই শুনবি। এবং আমি বলছি, তুই শুনলে তুই আমাকে মেসেজ করবি যে কাকু তুমি যেটা বলেছো তুমি ঠিকই বলছো, কি গান ভাই। মানে আমি কি বলতো, আমি নিজেকে যখন শুনেছি না, আমি যখন শুনতাম, আমি না পাগলের মতো এক সপ্তাহ ওটাই শুনতাম। আমি দেখেছি যে ওটাতে আমার ইম্প্যাক্টটা বেটার হয়। মানে আমি যদি কাউকে শুনতে ভালো লাগে, যে মদন মোহনজি যখন ভালো লাগা শুরু হয়েছে, আমি কিন্তু এক সপ্তাহ কাউকে শুনিনি। তাতে কি হলো, ওই দু চারটে লাগজা গালে আর তুজা হা যা চলেগা বা বেতাব দিল কি, এখানেই আটকে থাকলাম, শুনে চলেছো, এমন কিছু বেরিয়ে এলো যেটা আমি ভাবিনি। আরে ঝুমকা গিরারে একটা পেয়েছেন, আশাজি একটাতে ফাটিয়ে দিয়ে গেলেন, কি করে, কি করে ঝুমকা গিরারে হলো। বা আজকে তোকে যদি প্রশ্ন করি, একটা কুইজ ধর, যে কিশোর কুমারজির মদন মোহনজির গান একটা বলতো, কি এইটা বলছি, আমি এক্ষুনি বললেই তুই লাফিয়ে উঠবি, এই গানটা নাকি। তার মানে কি কম্পোজারটা, মানে কম্পোজার, শ্রদ্ধেয় কম্পোজারটা বলছি, মানে শ্রদ্ধেয় কম্পোজার, উনি কিশোর কুমারজিকে যখন ডেকেছেন, উনি ওই ও যেটা বললো, উনি গানটাও কম্পোজ করেছেন অ্যাবসলিউটলি উনার জন্য। গানটা হচ্ছে সেম টি সি, सेम टी से शर्माई से इस दुनिया में तुम रहती हो। এটা মদন মোহনজির সুর, কিশোর কুমারজির গাওয়া। চিন্তা করে দেখ, মানে তার মানে কি উনি পুরো ব্যাপারটা, মানে আমি জানলাম কি করে, আমি ওই এক সপ্তাহ টানা, তারপরে তো আরো বাড়িয়েছি। তোরা কি এরকম করিস যে যাকে শুনিস তাকে ওইভাবে শুনিস, নাকি স্ক্র্যাচ শুনবি তারপর? না, ওটাও সেম প্রসেস। আমি যখন জন মেয়ের শুনি, সবকটা পুরো 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 শুনে ওই সপ্তাহটা জন মেয়েরই থাকি। এমন একটা কিছু আমার কাছে গান বাজনা গাওয়ার চেষ্টা করিস, গাওয়ার চেষ্টা করি, একটা কিছু বানানোর চেষ্টা করি যেটা রেফারেন্স। ওটা আমার কাছে মিউজিক ডিরেকশনটা, এবং এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, মিউজিক ডিরেকশন ইজ এ রেফারেন্স। তুমি যা শুনছো, তুমি যা দেখছো, তুমি যা
সারাদিনে খবরের কাগজে যা পড়ছো, তোমার গান বাজনা শোনা যায়, সকালবেলা হয়তো তুমি একটা নিখিল ব্যানার্জি শুনলে, বিকেলবেলা জন মেয়র শুনছো, রাত্রে গিয়ে তুমি একটা গান বানাচ্ছো, সেটা হচ্ছে ওই দুটোর মিশেল। একটা কিছু লিখছো যেটা তোমার সারাদিনের ওই বেড়ে ওঠা বা তোমার মাথার মধ্যে চলছে। তো গান বাজনা তৈরি সাইকোলজিটাও আমার কাছে সেটাই একমাত্র, যে তোমার রেফারেন্স। আচ্ছা, তোদের কি মনে হয়, জাস্ট আমি আবার ওই প্রশ্নটা অনেকেই করেছি, তোরা বল, যে কম্পোজার চেষ্টা করলেই হওয়া যায় না? কম্পোজারের একটা গ্রুমিং দরকার আছে। আমি অনেক কম্পোজারকে এখানে জানি, বেঙ্গল স্পেশালি, ওই জায়গাটায় আসবো, তারা ফিল্মের মিউজিক করেছে, যারা 18টা 20টা সিনেমার মিউজিক করেছে, একটা গানও রেফারেন্স না, সে করেই যাচ্ছে। কিন্তু তার যখন আমি জিজ্ঞেস করেছি, আচ্ছা এই কম্পোজারের নাম তো জানি, গান জানি না, কিন্তু কাজ করে যাচ্ছে। এটা একটা রহস্য, যে রহস্যটা তোরা বলবি যে কিভাবে হচ্ছে, মানে পরিষ্কার ফ্র্যাঙ্কলি স্পিকিং এই কথা। সব রহস্যের সমাধান আমাদের কাছে উত্তর নেই। সমাধান না, উত্তর অ্যাভয়েডও করবি না। আর আরেকটা হচ্ছে যে এই যে ব্যাপারটা, মানে সে বোঝাই যাচ্ছে সে কম্পোজার এলিমেন্ট নয়, তাকে জোর করে কোনো ছোটবেলার বন্ধু প্রডিউসার বা ডিরেক্টর তাকে করবার চেষ্টা করেছে, না সেটা হচ্ছে না, আমি তো বুঝতে পারছি হচ্ছে না। আবার দেখ, ছোটবেলার বন্ধু কিন্তু সৃজিতের অনুপম, মানে ওদের ব্যাঙ্গালোরের বন্ধু, কিন্তু অনুপম আজকে তো চান্স পেয়েছে, শেষ করেছে, ফাটাফাটি কম্পোজার, মানে পর আজকে দেখ, আমার দুঃখ লাগে আমার নীলের জন্য, মানে আমি অঞ্জন বাবুর ছেলের কথা বলছি, ও বাবার ছেলে, ঠিক আছে, বাবার ছেলে তো হবেই, এবং সে কম্পোজও করেছে, কিন্তু কি ভালো ভালো গান করেছে, ওকে ওখানে আটকে দেওয়া হলো যে ও বাবার ছেলে, কিন্তু ওর মধ্যে কম্পোজার এলিমেন্ট আমি পার্সোনালি ভীষণ দেখতে পাই, যে আজকে কিন্তু ও একটা মানে শিকার হয়ে গেল, মানে ইনফ্যাক্ট ওকে কোনো জায়গায় ইউজ করাই হলো না, কিন্তু কি ভালো ভালো গান আজকে উজ্জয়িনীকে আমরা জেনেছি ওর থ্রু দিয়ে, সোমলতাকে জেনেছি ওর থ্রু দিয়ে। তার মানে একটা ডিরেক্টরের, মিউজিক ডিরেক্টরের এই দায়িত্ব কি থাকে না? তোরা বল, যে আমি আজকে আপনাদের সামনে অন্বেষাকে প্রেজেন্ট করছি, দেখুন এটা বোমা, আজকে শোভনকে এই শুনুন, এবার নেমে গেল। আমার মনে হয় কম্পোজিশন এমন একটা স্কিল যেটা নিয়ে জন্মাতে হয়, পুরোপুরি ইনস্টিল করা সম্ভব না। ওই যে আউট অফ থিন এয়ার একটা সুর আসছে বা একটা ভাবনা আসছে, সেটাকে আমি পোয়েট্রিতে আর্টিকুলেট করছি, বা একটা মেলোডি হয়তো খাপছাড়াভাবে এলো, সেটাকে একটা গানে পরিণত করলাম, এটা সবটা ইনস্টিল করা আমার মতে সম্ভব নয়। এবং গ্রুম করে হয়তো সিঙ্গার তৈরি করে দেওয়া যায়, আউটস্ট্যান্ডিং না হলেও, কিন্তু দারুণ কম্পোজার গ্রুম করে হওয়াটা আমার মনে হয় না এটা সম্ভব। এটা আমি খুব স্ট্রংলি আমি বিলিভ। হ্যাভিং সেড দ্যাট, কেউ ধর একটা খুব ইনবর্ন ট্যালেন্ট নিয়ে জন্মেছে, তার সেই পরিবেশ পরিস্থিতিটাও লাগবে, সেই গ্রুমিংটাও লাগবে, সেটারও আমি বিরুদ্ধে নই, যাতে ট্যালেন্টটা আরও নার্চার হয়, বেড়ে ওঠে সে ঠিকভাবে, না হলে এবং তার পরবর্তীকালে সে কম্পোজার হিসেবে কমার্শিয়াল সাকসেস পাবে কিনা সেটা আলাদা ব্যাপার, সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার, কে কি কত দূর করলো, বা কটা ছবি করলো, বা কটা ইন্ডিপেন্ডেন্ট অ্যালবাম তার বক্তব্য একটা থাকে, অন্বেষা, পরিষ্কার কথা, এটা আমি পরিষ্কারভাবে পরিষ্কার করে বলতে চাই, ফ্র্যাঙ্কলি স্পিকিং উইথ শুভেনে কিছু কথা ফ্র্যাঙ্কলি বলার প্রয়োজন আছে, যে আমি যখন পয়সা নিয়ে, ডিরেক্টর প্রডিউসারের পয়সা নিয়ে মিউজিক করতে বসছি, সিনেমা করতে বসেছি, যেটাই করি অন্যের পয়সায়, নিজের পয়সা তুমি যা খুশি করো, সেটা তোমার ব্যাপার, অন্যের পয়সায় নিয়ে তুমি যখন কিছু করবে তোমার দায় থাকে, পরিষ্কার কথা। মানে যখন তুমি ফিল্ম মিউজিক করছো, বিজিএম ইজ আ ডিফারেন্ট বল গেম অলটুগেদার, হোয়াট এভার ইউ ডু। মানে আমি জানি অনেক দারুণ দারুণ বিজিএম এখানে রয়েছে, যারা মানে বিজিএম কম্পোজারই বলবো তাদের, তারা দারুণ কাজ করে, সেটা আলাদা ব্যাপার। বাট ওয়েন ইউ স্কোর মিউজিক, সেটা আচ্ছা শুভেন্দা, তোমরা তো সেই জমানার লোক, তখন বাংলা গানের একটা, আমি কোনো কথা শুনতে চাই, তুমি বাংলা গান মিউজিক করেছো সিনেমার জন্য, খালি তোমার মাসিমা, তোমার পিস্তত বোন আর তোমার মাস্তত কাকু, তিনি এসে বললেন তুমি মহান, আর বাড়ির লোকেরা তোমাকে তোল্লাই দিল, তুমি দারুণ দারুণ দারুণ, আর কোথাও কিছু শুনতে পাচ্ছ না, ইউ আর এ ফেলিওর, ইউ আর টোটাল ফেলিওর। তুমি দারুণ গান করলে, সেই দারুণের তো কোনো মানে নেই, যে কি কম্পোজ দেখেছো, এখান থেকে ওখানে যাচ্ছে, ওখান থেকে ওখানে যাচ্ছে, দারুণ, অনেক সুর নাচছে। হ্যাঁ, তুই যে সুমনদার গানটা করলি, এটা বহুল প্রচলিত, আমরা সব শুনেছি গানটা, আরে কি করে হলো, এটা তো দারুণ গান। বা তুই একটা গান খুব গাস, এটা আমি এক্ষুনি একটু পরেই শুনবো, যেটা হচ্ছে শ্রীজাতর লেখা ইন্দ্রদীপের আইডি গানটা, খাদের গানটা। ও আচ্ছা, হ্যাঁ, ওইটা একটু গাস, আমি এই জন্যই রেফারেন্স বলবো, এটা একটা অনবদ্য অরিজিতের গান, দারুণ লেখা, দারুণ গান, দারুণ সুর,
এত লোকের কাছে পৌঁছলো কি করে, তার মানে ভালো গান পৌঁছয় হুম সেটাও আছে। তার মানে যে মিউজিক ডিরেক্টর পারছে না হুম সে ফেলিওর, তাকে আমি ফেলিওরই বলবো, পরিষ্কার কথা। এবং খালি মিউজিক ডিরেক্টর পারছে না না, তার প্রডিউসার পারছে না, ভালো গান পৌঁছে দিতে পারছে না। সমস্যাটা কি overall- জানো তো শুভেন্দা, হ্যাঁ। এই যে তুমি বলছো সে মিউজিক ডিরেক্টর হিসেবে ফেলিওর, এই কথাটাই এখন কেউ ওকে বলে না। তুমি বাজে গান ওকে মানে বানিয়ে, কাকে বলছি? মিউজিক ডিরেক্টরকে যে খারাপ গান বানাচ্ছে, এটা কে বলবে তুমি খুব খারাপ গান বানিয়েছো? মিউজিক ডিরেক্টরের ক্ষেত্রে তুই যে বলছিস মুখের উপর বলবে কি করে? না এখন তো সাইকোলজিটাই চেঞ্জ হয়ে গেছে। আমি এই মিউজিক ডিরেক্টর দিক আমার ছবিতে গান বানাচ্ছি, লোকজন বলছে গানটা তোষ্য জঘন্য হয়েছে, কিন্তু আমি বুস্ট করে গানটাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছি যে দেখাচ্ছি জিনিসটা একটা সুপার ডুপার এটা মিলিয়ন অন্য হিট গান। খেলা। না মিলিয়ন হিট দেখে। আরে লোকে তো সেটা ভেবেই এখন জিনিসপত্র করছে। তোরা গান- হিট বলতে কি অনেকে- বোঝাস? অনেকে এই হিট সবাই বলতে না। কি বুঝিস বলতো? হিট কি? আমার মতে হিট বলতে যে গানটা মানে বহু দিন ধরে থেকে যাবে মানুষের মনে। তার মানে তোর হিট আর হিট আলাদা। আমার হিট নয় এটা, আমি তুই যে বললি। কিন্তু ও যেটা বলছে ওটার সঙ্গে পুরোপুরি আমি মানে এটারও কোনো দ্বিমত হবে না যে হ্যাঁ। এটা এখন হচ্ছে, এটা ভীষণভাবে অনেকদিন ধরে হচ্ছে। শুরু এবং হয়েছে বিষয়টা। এটার মানে আমি জানি তুমিও জানো এই বিষয়টা, যে ছবির গানের ক্ষেত্রে কেন মানুষ ছবির গান শুনছেন না, আবার ছবির গান শোনার সংখ্যাটা এখন হুট করে কমে গেল। বেশ 5-10 বছর আগেও মানুষ ছবির গান, বেশ কিছু ছবির গান হিট হয়েছিল আমরা সবাই জানি, কিন্তু ইদানিং সময় এটা কেন হচ্ছে তোদের মনে হয়? কেন? আমার জাস্ট কেনটা বল, খুব খুব ওপেনলি বল, কারণ তোদের কথা তো লোকজন শোনে, তাহলে এটা বল। মানে ওটাও একটা এটা হচ্ছে একটা ওই আইপিএল খেলার মতো, কেকেআর এর টিমের লোকজনই খেলবে, তাদের খেলাই সব তারা দেখবে আর কি, টিম 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 হয়ে গেছে বিষয়টা। মানে আমি যেটা এখানে খুব লবি করি, তোর সাথে টিম 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 হ্যাঁ করছিস। আইপিএল এর তাহলে এত মতো টিম টিম করছিস কেন? জোরে বল। ওই তো বলছি তো জোরে, সবাই মানে অন্বেষাও জানে, আমি জানি, আমি বলছি আর কি, বিষয়টা খুব টিম গেম হয়ে গেছে বিষয়টা। আগে তো টিম গেমটা তাতে ছিল তো না। লাভ হচ্ছে না কিছু রে, লাভ তো হচ্ছে না, ইন্ডাস্ট্রি তো তলায়। সেদিন একটা এই পরশুদিনই একটা আমি পার্টিতে গেছিলাম, একটা মিউজিক অ্যাওয়ার্ডে, আমি উষাদিকে লাইফ টাইম দিলাম। ওখানে চিরঞ্জিত দাস ছিলেন, উনি লাইফ টাইম পেলেন অ্যাজ অ্যান অ্যাক্টর। উনি বলছেন এখন হিটের সংজ্ঞা পাল্টে গেছে, হিট হচ্ছে না, যেটা হচ্ছে এটা ভুল। হুম। আমাদের সময় 150টা সিনেমা হল ছিল, এখন সেটা নেমে গেছে 30-তে। কিসের হিট? আজকে মাল্টিপ্লেক্সে কয়েকজন লোক যায় সিনেমা দেখে, আর হল ফাঁকা, আপনি দেখবেন হল ফাঁকা, কিন্তু তার সাকসেস পার্টি, তুমি সিনেমার কথা বলছো, তার সাকসেস পার্টি হচ্ছে হল ফাঁকা। গানের কথায় যদি আমরা আসি, একটি মাত্র মিউজিক অ্যাওয়ার্ডস হতো, টিম 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 করে জ্বলতো। সেটা সাইকোলজি আমরা জানি যে এটা কিভাবে লোকজন অ্যাওয়ার্ড পেত লাস্ট দিকে এসে, বা ধরো মিউজিক ওয়ার্ল্ড বন্ধ হয়ে গেল, লোকজনের চ্যানেলের, আমি নিজে দেখেছি যে গানটা কি খারাপ, ভিউ নেই, হুট করে একদিন গানটা রিলিজ করেছে, তার পরের দিন 3000 লোক দেখেছে, তারপরের দিন করেছি 2 লাখ লোক দেখেছে, কি করে সম্ভব সেটা? ওখানে একটা জিনিস দেখবি, এটা আপনাদেরও বলছি, তোদেরও বলছি, তোরা জানিস, এই যে হঠাৎ করে 2 লাখ 4 লাখ হয়ে যায় না, আমি কমেন্টটা দেখি, মানে 5.6 মিলিয়ন কমেন্ট, 13 জন। তখনই বুঝবি ডানে কুচ কালায়, তখনই বুঝবি। এবার মানুষ কখন বুস্ট কারণ করছে ওইটাকে কিন্তু কিছু, এটাও ভাবতে ওটাকে হবে। কিছু করতে পারবি না তুই, কমেন্টটাকে কিন্তু কিছু করতে পারবি না, কমেন্ট বুস্ট করা যায় না। তুই এমনি বুস্ট তুই করলি, এটা আমি সবাইকে বলছি যারা এইসব পয়সা দিয়ে বুস্ট করেন, তাদেরও বলে দিচ্ছি, এখন কিন্তু সবাই অবজার্ভ করছে যে এইভাবে হবে না। যার জন্য আমার এই পডকাস্টে প্রথম থেকেই আমি এটা কিন্তু আমার টিমের সাথে একটা আলোচনা করা, যে আমাদের যে 50 লক্ষ 70 লক্ষ নাকি এখন হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি অর্গানিক, আস্তে আস্তে হয়েছে। আমার 1 বছর লেগেছে আমার এই তোর কি বলবো, আমার পডকাস্ট বল, মানে পডকাস্টের এই শর্টস বল, রিলস বল, তারপরে তোর ইনস্টা বল, সেটা পুরোটাই অর্গানিক। পুরোপুরি। এবং আজকে যখনই আমি অন্য কোথাও যাচ্ছি, এমন এমন লোকজন এসে আমাকে এয়ারপোর্টে ধরছে, বা শিকাগোতে বাংলাদেশের একজন ভদ্রমহিলা, আপনি শুভেন চট্টোপাধ্যায়? হ্যাঁ। আমি ঢাকা থেকে, হ্যাঁ ঢাকায় অনেক গেছি। আমি তো ভাবছি আমার বাজনা শুনেছে, এটা বিপদও আছে, এই পডকাস্ট করার বিপদও আছে। তুমি যে প্রশ্ন থেকে এটাও ফ্র্যাঙ্কলি বলছি। এবার সেখানে গিয়ে তারপরে আমাকে জিজ্ঞেস করছে যে না, মানে আপনার বাজনা, আপনি ঢাকায় গেছেন, আমরা ইউটিউবে দেখেছি আপনার বাজনা, কিন্তু আপনার বাজনা কোনোদিন আমাদের শোনা হয় নাই। কিন্তু আমরা একটা গ্রুপ আছি, প্রায় 30-35 জনের বন্ধুদের গ্রুপ, আমরা নিয়মিত আপনার পডকাস্ট দেখি। তাহলে তো আমার কথা হচ্ছে যে তার মানে এই যে ছোট্ট জায়গার মধ্যেই চলছে, এটা বাড়ছে আস্তে আস্তে, এইটার একটা অন্য আনন্দ। নিশ্চয়ই। তো তুই কি বলবি? যেটা আমি বলছিলাম যে আজকে এই যে যেভাবে ইন্ডাস্ট্রিটা চলছে,
তো আমি যদি এখন মানে মোটামুটি শেষের দিকে চলে এসেছি, তোরা যদি বলিস যে মানে এটা হলে ভালো, মানে এটা হওয়া উচিত, মানে আমি এটা বলছি না যে আমি উচিত বললে কি আছে, না উচিত, কিন্তু কি আমার হওয়া। যেটা মনে হয়, একটু ইন্টারাপ্ট করছি, যে এখন সবসময় দেখতে হয় মানে ম্যাক্রোকসমিক লেভেলে আমার যেটা মনে হয় যে শিল্প তৈরি করা এবং শিল্প ভালো লাগা, এটার যে রেসিপ্রোকাল ব্যাপারটা, সেটা এখন ড্রাইভিং ফোর্স নয় ইন্ডাস্ট্রিতে। ক্যাপিটালিজমটা ড্রাইভিং ফোর্স আমাদের সমাজে। কিন্তু সেটাও হচ্ছে না, সিনেমাতে হিটই করছে না, গানওতে হিট করছে না। করবে কি করে? না না, সেটা ড্রাইভিং ফোর্স হলে তো মুশকিল, কারণ আমাকে তো জিনিসটা ভালো দিতে হবে। জিনিসটা তো সুপ্রিম কোয়ালিটি যারা নিচ্ছে তাদেরও কোয়ালিটি কনসিয়াসনেস তো কমে গেছে, তো ওভারঅল তো ক্ষতি হচ্ছে। মানে একটা জল যখন ধরো একটা ওয়াটার বডি দূষিত হয়ে গেছে, সেইটার তো ক্ষতিটা তো সবার হচ্ছে, জলে যারা থাকে। তো এবং সেই ক্ষতিটাকে রিভার্স করতে তো খানিকটা সময় লাগবে। কিন্তু ওই জলের মধ্যে তো, আচ্ছা তোরা যখন গান তৈরি করিস, তোরা দুজন তো সিনেমার গান করেছিস, আমি এখানে বলছি, আমি এখানেই বলছি। আমরা সিনেমার গান করেছি, কিন্তু আমাদের একটা বড় জায়গা বিজ্ঞাপনের গান, কিন্তু হ্যাঁ মানে বিজ্ঞাপনের গানও আমরা প্রচুর গেয়েছি। না, কিন্তু সেটা দিয়ে তো তোদের তো পরিচয় হয়েছে কি আমি জানি না, সেটা আমি তো আমার শুনিনি। হয়নি। না আমারও হয়নি, আমি বলছি মানে না, সিনেমার সেটা তো গানের করতেই সাথে পারিস, হ্যাঁ। কিন্তু তোরা কাকে গানটা শোনাস, মানে যখন সিনেমার জন্য গেলি তোকে তোরা কি কার কাছ থেকে অ্যাপ্রুভালটা নিস? সিনেমার ক্ষেত্রে, হ্যাঁ সিনেমার ক্ষেত্রে আমার এখনো অবধি যা যা অভিজ্ঞতা হয়েছে, আমাকে ডাইরেক্টর যা ব্রিফ দিয়েছে যে আমার দেখো এই গল্প, আমার এই সিচুয়েশনে গান চাই, সিচুয়েশনটা বলে দিয়েছে হয়তো, সেখানে হয়তো আমি একটা স্ক্র্যাচ বানিয়ে পাঠালাম, বাড়িতে একটু ইনস্ট্রুমেন্ট বাজিয়ে গিয়ে পাঠালাম, একবারে অ্যাপ্রুভ হলে হলো, নাহলে সে বললো না এটা আরেকটু এরকম করো, আমি এরকম ভাবছি। এটা কি ডিরেক্টরই অ্যাপ্রুভ করে না? হ্যাঁ, আমার director- ক্ষেত্রে ডাইরেক্টরই অ্যাপ্রুভ করেছে, মানে আমি ওরকমভাবে প্রডিউসারের 5 জন বা আমি এখনো অবধি ওটিটির কোনো প্রজেক্টে ওরকমভাবে লিখেছি, সুর করিনি। লাস্ট ইয়ার একটা জিও হটস্টারের একটা হিন্দি সিরিজে গান লিখেছিলাম, সেখানে আমি হিন্দিতে লিখতে পারিস? হ্যাঁ বাহ, দ্যাটস ওয়ান্ডারফুল। পারি কিনা জানি না, লিখি আর কি। না, তোকে যখন তো লোকে বুক করছে তুই লিখতে পারিস নিশ্চয়ই। লোকে অনেককেই বুক করে, তারা সবাই সব পারে না, কিন্তু তার মানে তুই পারিস। এসে আমি বল, মনে করি আমি ওইটুকু পারি। ব্যাস। না, তুই একটু মনে করা কিছু আত্মবিশ্বাস শেষে যায় না, আছে। তোকে যখন পয়সা দিয়ে বুক করছে তার মানে তো অন্য যাই লোকের- হোক, মানে কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, তুই ভুলিয়ে দিচ্ছ আমাকে। হ্যাঁ। তো কি বলছিলাম জানি, হ্যাঁ, তো একটু ফিরিয়ে দেওয়া বাকি। ওই ডিরেক্টর। হ্যাঁ হ্যাঁ, তো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি ডাইরেক্টরের অ্যাপ্রুভাল, ফিল্মের ক্ষেত্রে ডাইরেক্টরের অ্যাপ্রুভালটাই পেয়েছি, মানে সেখানে অন্য কেউ এসে, বাট ওটিটির বল গেমটা একটু আলাদা। ওখানে কিন্তু মানে যাদের ধরো জিও থেকে বেরোচ্ছে, জিওর 5 জন ছেলে এসে কথা বলবে, নাক গলাবে, আর অনেক সময় এরকম হয় যে অনেকে কিছু বলবার জন্যও বলে যে হ্যাঁ এটা একটু এরম হলে ভালো হতো, যে শুধুমাত্র তাদের ইগোটাকে এক্সার্ট করার জন্য। সেটাও দেখেছি, সেটাও শিল্পীদের অনেক ক্ষেত্রে, বিকজ উই আর আ পার্ট অফ দিস কারাপ্ট ইকোসিস্টেম। Corrupt, এই কথাটা কারাপ্ট ইকোসিস্টেম, আমার প্রসেসটা একটু আলাদা, Corrupt. বলে নে মানে বলছি। ইরেসপেক্টিভ অফ ইয়ার প্রসেস, আমরা খুব মাইক্রোকসমিক লেভেলে মানে দেখছি ব্যাপারটাকে। ওপর থেকে বড় ভিশন নিয়ে দেখলে বোঝা যায় যে পুরো বিষয়টার মধ্যে একটা করাপশন কিন্তু কাজ করছে। করাপ্ট ইকোসিস্টেমে কাজ করতে গেলে তখন আমি যেটা করি, আই চুজ মাই ব্যাটলস, কারণ প্রত্যেকটা জিনিস নিয়ে মানুষকে বলে ইয়ে করে আমি তো ওরমভাবে শোধরাতে পারবো না। কারণ একটা যে কোনো ভুলভাল জিনিস যখন নর্ম হয়ে যায়, একটা জায়গার কালচার হয়ে যায়, সেটাকে চেঞ্জ করতে অনেকটা সময় লাগে এবং অনেক মানুষের উদ্যোগ লাগে, কালেকটিভ উদ্যোগ লাগে। একা কেউ কিছু, ধরো রাস্তায় খুব ট্রাফিক বম্বেতে, আমি তো প্লেন বুক করে উড়ে গিয়ে বাড়িতে পৌঁছতে পারবো না, আমাকে তো ওটার মধ্যে দিয়ে পাস করতে হবে। ঠিক, আমার হয়তো বিরক্ত লাগছে, কিন্তু আমি কিছু করতে পারবো না। মানে আমরা নিজেদের সময়টাকে, ইপকটাকে ক্রিটিসাইজ করতে পারি, বাট উই আর স্টাক ইন আওয়ার টাইম লাইন। আমার ক্ষেত্রে আমার প্রতিদিনের একটা কাজের মধ্যে গান তৈরি করা পড়ে, এবং আমি যে 5 জন 10 জন লোকের সাথে কাজ করেছি, সেটা ছবির গান হোক, ওটিটি হোক, বা সিরিয়ালের গান বানানো হোক, আমি প্রতিদিন তাদেরকে সেই গানগুলো তৈরি করে পাঠাই। একটা ব্যাংক তৈরি হয়, সেটা আমার কাছেও থাকে, তাদের কাছেও থাকে। সেখান থেকে যে গানগুলো পছন্দ হয় তারা চয়েস করে, তারপর সেটাকে আমি, যেহেতু আমার অ্যারেঞ্জমেন্ট, আমার লেখা, আমি নিজেই লিখি, নিজেই অ্যারেঞ্জ করি, সবসময় সেটাই করি। সবসময় করি। সেটা করতে গিয়ে এইটা আরেকটা উত্তর এসছে আমার কাছে, যে ধরো এই মিউজিক ডিরেকশনের কাজটা, এটা নতুন করে কি করে করতে হয়।
আগেকার দিনে আমরা শুনেছি, অনেকে বড়দের কাছে শুনেছি যে সবাই একসাথে বসে গান তৈরি হতো, একদমই তাই। 5 জন বন্ধু এটা আমি যারা। দেখেছি কিন্তু কিছু কিছু। একদমই আমি তাই। একটা সুভাষ ঘাইয়ের ছবিতে গান গেয়েছিলাম, কাঞ্চি। ও। ছবিটা খুব একটা জনপ্রিয় হয়নি, ওই জন্য আমার সাথে আর সোনু নিগমের একটা গান ছিল। তো সেইখানে আমি বহুদিন পর, তুই যেটা বললি, আবার সে ওনারা যে স্টাইলে কাজ করতেন, সবাই আসছে, Music সিটিং director কে হচ্ছে। ছিলেন? ইসমাইল দরবার ছিলেন। হ্যাঁ, হ্যাঁ। এটা শোনা না, গানটা একটু শুনি। শোনাবো? হ্যাঁ অবশ্যই। সি সি দে। সি। এই রেফারেন্সটা যখন এসছে, तू दर्द मेरा तू मरहम भी, तू मीत मेरा तू महरम भी, तू इश्क मेरा तू रश्क मेरा, तू खुशी मेरी तू अश्क मेरा, तू सब कुछ रे। হ্যাঁ, তো এই সময় দেখলাম একটা গানের সাথে দীর্ঘদিন ধরে আমরা চাই বা না চাই আমাদের কিন্তু ঘর করতে হচ্ছে, ঠিক। সেটারও কিন্তু একটা এফেক্ট থাকে। সেটা শুরু হওয়া উচিত আমার মনে হয়। 5 এবং জন। ওটা আমার ভালো লেগেছিল। অনেক সময় নিয়ে একটা কাজের মধ্যে সবাই রয়েছে এবং সবার ভাইবটা একটা মানে কালেকটিভ এনার্জি তৈরি করছে, যেটা আলাদা আলাদা একা ঘরে বসে একটা ভীষণ স্বার্থপরের মতো ঠিক কাজ ঠিক, করে। সেজন্য গানগুলো এটা আমার ভালো ভালো লাগে বললি, না। খুব ভালো বললি। এটা একটা নতুন মানে এই স্বার্থপর কথাটা বা এই যে করাপ্ট সিস্টেম, এই কথাগুলো এরমভাবে তোদের মতন লোকজন বলছে, এটা খুব দরকার। এটাই বোধহয় আমার এই পডকাস্ট করার উপকারিতার মধ্যে পড়ে, যে তোদের এই পরিষ্কার কথা বল। তোরা কীভাবে এই যে সোশিও মিউজিক্যাল বলছি তো আমি, এই সোসাইটির যে ঘটনাগুলো ঘটছে, এবং ইদানিংকালে এমন কি কি ঘটনা ঘটেছে যেগুলোতে তোদের ক্রিয়েশনের ওপরে তার একটা প্রভাব পড়েছে। এমনি মানসিক তো ঠিক আছে, বা তোরা হয় না, মানে আমি এটা জানি, অনেককেই জানি যে কিছু একটা ঘটনা ঘটলো, একটা কম্পোজিশন বেরিয়ে এলো। সলিলবাবুর ক্ষেত্রে তো হয়েইছে, পরবর্তীকালে নচিবাবুর ক্ষেত্রেও আমি দেখেছি, শুনেছি। সুমনদা তো বটেই, বা নচির ক্ষেত্রে তো ভীষণই হয়েছে, আমি জানি, ও আমার খুবই বন্ধু। যে এমন একটা ঘটনা ঘটলো বলে মানে এ করতে পারছি না। মানে আমি জানি একবার আমি শুনেছিলাম কারোর কাছ থেকে, অখিলবাবুর বাড়িতে টিয়া পাখি ছিল, ভীষণ টিয়া পাখির ভক্ত। উনি রেকর্ডিং করতে গেছেন রেডিও স্টেশনে, ফিরে এসে দেখছেন যে টিয়া পাখিটা মারা গেছে। তারপরে নাকি উনি এমন এমন সব কম্পোজিশন ওই রাত্রে করেছেন, সেগুলো নাকি ওয়ান অফ দ্য বেস্ট কম্পোজিশন। তোদের ক্ষেত্রে এরকম কখনো হয়েছে সামনে, মানে ইদানিংকালে কী কী ঘটেছে যেগুলো তোদের খুব ডিস্টার্ব করেছে? মানে এগুলো খোলা মনে বল যে এটা কেন ঘটছে এরকম, মানে অনেক কিছুর মধ্যে মানে যেগুলো খুব সলিড ইম্প্যাক্ট হয়েছে। ঘটতে চলেছে তো প্রতিদিনই, খবরের কাগজ দেখলে বিশ্বজুড়েই ঘটে চলেছে, কিন্তু ওরকম আলাদা করে এক একটা ঘটনা বললে তাহলে রাত কাবার হয়ে যাবে। কিন্তু আমার বক্তব্য এখান থেকেই, তোমার একটা প্রশ্ন ছিল যে শিল্পী কি করে হওয়া যায়, শিল্পী কি করে অন্যদের থেকে শিল্পী হয়ে উঠতে পারে। যখন আমার ভাবনা, আমার ক্রাফট দিয়ে সামাজিক ভাবনা, সোশিও পলিটিক্যাল ভাবনা যখন আমার কাজ দিয়ে বেরিয়ে আসছে এবং সেটা মানুষকে প্রভাবিত করছে। আমরা মনে আছে অভয়ের ঘটনাটা যখন ঘটলো, তখন একটা গান স্ফুলিঙ্গের মতন ছড়িয়ে পড়েছে অরিজিতের, আর কবে বলে। সেই একটা গান 10 জন শুনলো, সেখান থেকে 100 জন, সেখান থেকে হাজার লাখ কোটি। আমার মনে আছে ধর্মতলার মোড়ে আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম, ওই কোনায় দেখা যাচ্ছিল না গানটা সবাই গুনগুন গুনগুন করছে। তো এই সময়ের মধ্যে দিয়েও গানই পারে একমাত্র মানুষকে, যে ইচ্ছা করে না সেরকম একটা মুভমেন্ট, গানের মুভমেন্ট, মানে এই গান না, এই গান, যে গানটা গণসঙ্গীতের মতন একটা কিছু করা। তোরা যেহেতু একটা অন্য মানুষকে, তোদের জেনারেশন, যে এটা আমাদের প্ল্যাটফর্ম, আমরা এখান থেকে সবাই মিলে আমরা আমাদের যেটা আমরা চারিদিকে দেখছি, এটা নাথিং টু ডু উইথ হিটস, নাথিং টু ডু উইথ এনিথিং, উই উইল ক্রিয়েট মিউজিক, মানে যা আমরা দেখছি। তোরা নিজেরা লিখবি, যেটা আগে ছিল যে তোরা নিজেরা কম্পোজ করবি, নিজেরা সুর করবি, আমরা রাস্তায় শোনাবো, এবং সেই গানটা সেইভাবে লোকের কাছে পৌঁছবে। এটাও তো একটা মিডিয়াম হতে পারে। তোরা কি বলিস? এটা খুব ভালো। আমার চলে ওই দোনামোনাটা চলে, কখনো ভয় পাই, কখনো লিখি, আবার ভয় পাই। কিসের বলতো? আমি ভয় পাইনি, ভয় মানে আমার কোথাও না, এটা হয়তো আমার ভাবনার লিমিটেশন। আমার মনে হয়েছে আগে যে কমিউনিটেরিয়ান সোসাইটির যে স্পিরিট ছিল, সেটা এখন কোথাও গিয়ে একটা ল্যাক করে। মানে আমি ধরো মানে আমার কলিগদের মধ্যে তাদেরকে বললাম, হ্যাঁ এটা কি দরকার, তাদের মধ্যে হয়তো 5 জন রাজি হলো, কিন্তু 5 জন এরকম বললো যে কি দরকার এসব ঝামেলা কেন। মানে এটা আমরা ফেস করেছি এর আগে, মানে তারা হয়তো আমার ভালো চেয়েই বলছে,
আমি তাদেরকে খারাপ বলছি না, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে আবার সেইটা নিয়ে যায়। তাহলে আমাকে আমি সেই একদম ব্যাপারটা। শেষের দিকে জাস্ট দুটো প্রশ্ন করব। সেটা একটা হচ্ছে যে তোরা নিজেদের গান বাজনাকে স্টেজের মধ্যে এখন কি ধরনের গান বাজনা তোরা প্রেজেন্ট করছিস? আমি তোকে জিজ্ঞেস করছি, তুই যখন স্টেজে উঠিস হুম। মানে সেইভাবে দেখতে গেলে তুই অসম্ভব একজন দারুণ আরে বাবা। আর্টিস্টের মধ্যে আমি মনে করি, মানে এই জেনারেশনের মধ্যে। কিন্তু তোর তো এমন পুরো সেরকম গান নেই যেটা দিয়ে মানে 22-24-এর গান দিয়ে তুই একদম মানে পুরো ইভিনিংটাই করবি, নাকি সেটা আছে? হ্যাঁ আছে। মানে তুই সেভাবে 22টা গান তোর নিজের গান করিস, নাকি অন্য গান মানে করিস? আমি তুই অন্য যখন গানও প্যাকেজিংটা করি। করিস কিভাবে করিস? আমি এখন যেটা করছি এই মুহূর্তে, সেটার মধ্যে ধরো 80% আমি আমার গান গাইলাম। সেখানে ওয়েস্ট বেঙ্গলে কোনো কনসার্টে আমার খুব সৌভাগ্য যে কম্পোজাররা আমায় এমন কিছু গান করিয়েছেন, ছবির গানের মধ্যে বেশি আর কি, বেসিক গানের থেকে বেশি ছবির গানের মধ্যে আমার পপুলার গানের সংখ্যাটা বেশি, সেইগুলো তখন গাই। আমার হিন্দি গানগুলো গাই, এবং তার সাথে সাথে এরকম কিছু সেগমেন্ট, একটা সেগমেন্ট তোর হয়তো নিজের করলাম। হিন্দি গান বলছিস? হ্যাঁ, ওকে। এরকম একটা সেগমেন্ট হয়তো করলাম যেখানে 3টে ক্লাসিক গান গাইলাম। মেডলি acoustic। করে? হ্যাঁ, মেডলি করে না, পুরো পুরো গানই গাইলাম, মেডলিকে কিন্তু ম্যাশআপ বলে। পরপর না, Mashup। ম্যাশআপটা না, আমার খুব medley-ও একটা বলে। ভালো লাগে না। সেটা হয়তো একদম শেষে গিয়ে হয়তো একটা কিছু পেপি কিছু করছি, যেটা হয়তো একটু আপ টেম্পো, সেরকম গান যেহেতু আমার নিজের একটু কম, তখন একটু ধার করতে হয় আমাকে। বাট আদারওয়াইজ 80% আমি মোটামুটি নিজের গান গাওয়ার চেষ্টা করি। বাহ, very তার good। মধ্যে আমি একটু মানে জাস্ট হাম্বল অ্যাটেম্প টু স্টে ট্রু টু মাই রুটস, একটুখানি ক্লাসিক্যাল ফিউশনও চেষ্টা করি মাঝে মাঝে, বাহ, ওয়ান্ডারফুল। যাতে একটা কালার আসে। না হলে তো আমি যেগুলো আমার রেকর্ডে মানুষ শুনছে সেগুলোই এসে আমি করে চলে গেলাম, না, তা তো তা। তাহলে আলাদা কি আমি স্টেজ শোতে করলাম। তো সেখানে সেই ভাবনাগুলো একটু পৌঁছে দেওয়ার চেষ্টা করি। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। তুই? আমার ক্ষেত্রে আমার যেহেতু হিন্দি গানের সংখ্যা সেভাবে নেই, আমার বাংলা গান, ছবির গান, নিজের অরিজিনালস গান, সেগুলোর সংখ্যা আছে। তো আমার ওই 50-50 রেশিও থাকে। স্টেজে উঠলাম, প্রথমে কিছু আমার যেগুলো শোনা গানের ধারা সেটা একটা তৈরি করি, মাঝে আমার আধ ঘন্টা বা ওই 25 মিনিট নিজের গানের একটা সেগমেন্ট, লাস্টে গিয়ে ওই দুটো মিশেল, যেহেতু আমারও প্রাথমিকভাবে ক্লাসিক্যাল শিক্ষার কিছু জায়গা রয়েছে, সেখানের সাথে আমার নিজের গান এবং তার সাথে আমার শোনা যা যা গান, সেটার একটা মিশেল বানিয়ে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার একটা পারফরমেন্স বিষয়টা করে, একটু কমিউনিকেশন সেকশনস থাকে যেখানে দর্শকের কিছু পছন্দের গান থাকে, সেটা একটু আনপ্লাগড ভাবে গাওয়ার একটা সেকশনস থাকে, সেটা ওই 20-25 মিনিট মতো। তারপর একটা লাস্টে গিয়ে যেহেতু সবাই একটু এনার্জি বিল্ড আপ করতে চায়, সেক্ষেত্রে সেটা দিয়ে অনুষ্ঠান শেষ করি। তাহলে আমাদের অনুষ্ঠান কি দিয়ে শেষ করবি? বল। তুই বল। আমি তো বলেই যাচ্ছি, তুই বল। অন্বেষার একটা কম্পোজিশন আছে যেটা আমরা দুজনে গেছি, ওটা গাইবি? হ্যাঁ হ্যাঁ, চল করি। বল গানটা নিয়ে একটু বল শুভেন্দু। গানটা বল। গানটা নিয়ে কি বলবো, গানটা তৈরি করেছিলাম বেশ আনন্দ করে। তারপরে সিনেমার জন্য করেছিলি? না, এটা আমার আমার ইউটিউব চ্যানেলের ব্যাপারটাও খুব মজা করে হয়েছে, কারণ মানে আমার অ্যাকচুয়ালি কোনো ইউটিউব চ্যানেল আগে ছিল না। মানে গান গাইছি তো বহু বছর, কিন্তু ইউটিউবে যে প্রত্যেকটা শিল্পীর আজকালকার দিনে, প্রত্যেকটা বলবো না, প্রত্যেক শিল্পীর আজকালকার দিনে ইউটিউব চ্যানেল একদম ম্যান্ডেটরি হয়ে গেছে অলমোস্ট। তো সেই ভাবনাটা আমার কোনোদিনই কাজ করেনি। আমি যখন নিজে কম্পোজ করা শুরু করলাম বা কম্পোজ করবো, একটা সিরিয়াস ভাবনা এলো যে ইটস নট আ চাইল্ডস প্লে এনিমোর, লেটস ডু দিস সিরিয়াসলি, তখন আমার মা বললো যে তাহলে একটা নিজের ইউটিউব চ্যানেলে তুমি প্যারালালি একটা তোমার জার্নি শুরু করো, যেখানে তোমার নিজে কিছু সুর করলে, নিজে কখনো কিছু গান, নিজস্ব গান পাবলিশ করার হলে সেখানে করতে পারবে। তো বেসিক্যালি এই কম্পোজিশন মানে কম্পোজার হিসেবে পথ চলার সঙ্গে ওটা ভীষণভাবে জড়িয়ে আমার ইউটিউব চ্যানেলের গল্পটা। তো সেইখানেই সেরকম একটা গানের মধ্যে স্বপ্ন মিছিল, এবং আই ফিল ভেরি লাকি যে মানে শ্রোতা বন্ধুরা গানটাকে খুব ভালোভাবে নিয়েছে। ঠিক, কারণ ঠিক। আমরা তৈরি করলাম, খুব মজা করলাম, হ্যাঁ, সেটা আমি যেটা তারপরে বলছিলাম। জিনিসটা রেসিপ্রোকেটেড হলো না। প্রথম কারণ- প্রশ্ন ছিল এটা পডকাস্ট। হ্যাঁ, তো তার মানে ওটাই তো দেখ, কারণ একটা ultimately- আর্টিস্টের নিজস্ব চ্যানেলে মানে সেখানে তো অবভিয়াসলি আমি জিনিসটাকে ওরকমভাবে প্রচার করব না, যেটা একটা ধর জি করবে বা টি সিরিজ করবে, একটা Absolutely. মিউজিক কোম্পানি করবে, Absolutely. সেটা আমি তো ওরমভাবে করবো না আমার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে। Absolutely. আমি পাবলিশ করতে পারি, Absolutely. তারপরে মানুষ নেবে কিনা তাদের ব্যাপার। সো উই Absolutely. হ্যাভ বিন ভেরি লাকি যে এই গানটা সবাই নিয়েছে এবং শোতে আমাকে রিকোয়েস্ট করে, আমাকেও সেম তোকেও করে। বাহ, তাহলে হয়ে যাক। তো, হ্যাঁ, আমারও রিকোয়েস্ট রইল আচ্ছা, আচ্ছা। এনিওয়ে শেষ করার আগে তোদের দুজনকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমাকেও। আমাদের এত তোরা এলি। ইন্সপায়ার করার জন্য।
আজ ইন্সপায়ার করে আবার ডেকো আমাদের। শিওর শিওর সাকসেস পার্টি। ভুলে যেও না। তোদের পাওয়া বাপরে বাপ, একে পাওয়া হ্যাঁ, ওকে পাওয়া মুশকিল। আজকে এখানে তো কালকে ওইখানে, পরশুদিন সেখানে। চল সবচেয়ে যেটা ভালো লাগলো এখানে এসে ভেবে কথা বলতে হয়নি। থ্যাংক ইউ Thank you. থ্যাংক ইউ থ্যাংক ইউ। feel ছিল না ঠিক? দেখে না অন্তরা নিয়ে গাইবে, একটা অন্তরা নিয়ে গাইবে। কথা মনে আছে তো? বাহ 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 বাহ, নিজের গান কত কথা স্মৃতির হ্যাঁ। হাওয়াতে জমছে হ্যাঁ। ক্লান্ত দিন, নিদহারা রাতের মনটা যা যা বলে তাই তো নই আমি তোর লেখা আজও একটু এটা বলে তবে শুরু কর। এই এসছে ওরা তো নিচে তোমার কতক্ষণ? সব তেরে সুর খুঁজে বেড়াই, কেন 12টা আসতে বলছিলাম, কিছু করা গান 12:30 বাজে। যায়, রাতগুলো। ঠিক আছে। চল ওটা দিয়ে দাও। হ্যাঁ। নিসারি মা নিসারি নিসারি মা নিসারি নিসারি ধা মা পা আ আ রে মা পানি মা মা নি মা 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 পা মা রে নিসা আ রে মা পানি মা মা নি রে সা নি সা নি পা পা মা রে সা সা নি ধা পা মা রে সা আ রাতগুলো আমার স্বপ্ন মিছিল, সুপ্ত ইচ্ছেরা তারা ঝিলমিল। রাতগুলো আমার স্বপ্ন মিছিল, সুপ্ত ইচ্ছেরা তারা ঝিলমিল। আমি কবিতা হলে তুমি অন্তমিল, আমি বৃষ্টি তুমি রামধনুর নীল, রাতগুলো আমার স্বপ্ন মিছিল, সুপ্ত ইচ্ছেরা তারা ঝিলমিল। নিজারে বা নিজা নিজারে নিজা নিজা নি দা আ পানি দা মা পানি সারে সারে গা মা রে সা আ সারি 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 সা পা মা পানি পা মা পা সারি 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 দা বলে আশা কিছু ভাবনাতে শোভা, তোমার স্পর্শের মতো পাধা মাধা পা রে পা মা গা রে পাধা মাধা পা রে পা মা গা রে সারি সারি সা সারে রে মা মা পা পা আ না বলে আশা কিছু ভাবনাদের স্বভাব, তোমার স্পর্শের মতো। শেষ না হওয়া লিঙ্গনের ভাষা বলছে কথা কত, তোমার শব্দরা সুর খুঁজে বেড়ায়, মন খারাপ করা গান হয়ে যায়, রাতগুলো আমার স্বপ্ন মিছিল, সুপ্ত ইচ্ছেরা তারা ঝিলমিল। আমি কবিতা হলে তুমি অন্তমিল, আমি বৃষ্টি তুমি রামধনুর নীল, রাতগুলো আমার স্বপ্ন মিছিল, সুপ্ত ইচ্ছেরা তারা ঝিলমিল। নিসারে মা নিসা নিসারে মা নিসা নিসা নি ধা পা আ আ রে মা পানি দা মা পানি দা পা মা পা মা রে নি সা আ রে মা পানি দা মা পানি দা রে সা রে সা নি ধা পা মা রে সা সা নি ধা পা মা রে সা আ জিও। চল থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।